ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2004 সালে। 2004 সালে এই আব্দুল হান্নান ভাই মতিঝিলে রিক্সা চালাতেন। মতিঝিলে যে দিলখুশা রোড রয়েছে ওখানে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বেশ বড় একটা অফিস রয়েছে। উনি ওনার রিক্সায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল টানতেন। দিলখুশা রোডের এই কুরিয়ার সার্ভিসের নিচে বাইরে দেখা যায় যে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিশেষ করে ভাজা পোড়ার দোকান, পেঁয়াজু, পুরি, আলুর চপ, বেগুনি, এরকম তেলে ভাজা বিভিন্ন জিনিসগুলো অনেকে তৈরি করছেন, এরকম বেশ কিছু দোকান রয়েছে। তো ওইখানে একজন ব্যক্তি দোকানদারি করতেন, তার বাড়িও কুমিল্লা, ওই একই এলাকায় পরিচিত। রাতে যখন কাজ শেষ হতো হান্নান ভাই আবার ওই ভাইয়ের সাথে দেখা করতেন, গল্প গুজব করতেন। অনেক সময় হতো কি যে যেই ভাজা পোড়াগুলো রয়ে গেছে এইগুলো ওই দোকানদার ভাই হান্নান ভাইকে দিয়ে দিতেন যে তুমি বাড়িতে নিয়ে যাও, বউ ছেলে পেলে নিয়ে খাও, এগুলো তো পরেই থাকবে, বাসি হয়ে যাবে। উনি আবার তরতাজা জিনিস তার কাস্টমারদেরকে খাওয়াতে পছন্দ করতেন, বাসি জিনিস আর নতুন করে তেলে ভেজে কাস্টমারদেরকে দিতেন না। আবার কখনো কখনো আগেই শেষ হয়ে যেত, বসে বসে গল্প গুজব করতেন, যদি থাকতো কখনো তখন আর কি দিয়ে দিতেন আর কি। অল্প কিছু থাকলে দুইজন মিলে খেয়ে ফেলতেন, আর বেশি থাকলে এই হান্নান ভাইকে দিয়ে দিতেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে যেন খেতে পারেন। এই যে হান্নান ভাই যে রিক্সাটা চালাতেন, এই রিক্সার গ্যারেজ ছিল মুগদার বাসার টাওয়ারে। ওইখানে রিক্সাটি রেখে উনি বাসায় চলে যেতেন। ওই বাসার টাওয়ার থেকে সোজা গিয়ে একটা মসজিদ পড়ে, মসজিদটি পার হয়ে মদিনাবাগ খালপার, আর খালপারের একটু পরেই বাম পাশে বাঁশের বানানো সাঁকো পার হয়েই হান্নান ভাইয়ের বাসা। ওইখানে এখনো তার পরিবার নিয়েই বসবাস ওনারা করছেন। এখন যাব মূল ঘটনায়। তো একদিন বৃহস্পতিবার রাত্রে মতিঝিল ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল টানার কাজ শেষ করে রাত তখন প্রায় 2টো বেজে যায়। যেহেতু পরের দিন শুক্রবার ডেলিভারি বন্ধ থাকে, বৃহস্পতিবারে কাজের প্রেশারটা বেশি থাকে। তো উনি এত রাত্রে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তখন ওই যে যিনি ভাজা পোড়ার দোকানদার তাকে ডাক দেয়, এই হান্নান এদিকে আসো, এদিকে আসো, কাজ তো শেষ, বাসায় যে যাচ্ছ আমার কিন্তু ভাজা পোড়া আছে, যাও বাসায় নিয়ে যাও, বউ পোলাপানদেরকে নিয়ে খাইও, আর কালকে তো দোকান খোলা রাখবো না, এগুলো তো এমনি নষ্ট হয়ে যাবে। তখন হান্নান ভাইকে ওই দোকানদার পুরি, পেঁয়াজু, বেগুনি এরকম বেশ কিছু খাবার দিয়ে দিয়েছেন। রাত তো 2টোর বেশি বেজে গেছে। তো উনি ওই বাসার টাওয়ারে রিক্সা গ্যারেজে রেখে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। ওই সময় কি হয়, ওনার হাতে তো এই জিনিসগুলো রয়েছে। অনেক সময় হয় না যে আমাদের হাতে কোনো খাবার থাকলে হাঁটতে হাঁটতে আমরা খাবার খাই। উনি ওই খাবারগুলোর ভিতর থেকে কয়েকটা বের করে খেতে খেতে হাঁটা শুরু করেছেন। আর রাতের বেলা এই তেলে ভাজা বা ভাজা পোড়া খাবার খেয়ে হাঁটাহাঁটি করতে গেলে ভয়ের ঘটনা তো বিভিন্ন জায়গায় ঘটেই, কিন্তু ঢাকা শহরের বাস্তবতায় এটা কি আসলে সহজে ঘটে? চতুর্দিকে আলোকিত, অনেক মানুষ হাঁটাহাঁটি করে, অনেক রাতেও কিন্তু মানুষদের হাঁটাহাঁটি দেখা যায়। এখানে আর ভূত প্রেতের সমস্যা কোথায়? তো উনি এভাবে খাচ্ছেন আর হাঁটছেন, হাঁটতে হাঁটতে মদিনাবাগ খালপাড়ের যে মসজিদ, এই মসজিদটা পার হয়ে যখনই উনি এগিয়েছেন তখন মনে হলো ওনার পুরো শরীরটা অনেকটা ভারী হয়ে গেল। অজানা একটা ভয় ওনার মনের ভিতর তখন বিরাজ করতে থাকে। এই হান্নান ভাই কিন্তু বেশ সাহসী মানুষ, ভয় ডর ওনার মধ্যে কমই, কিন্তু তখন কেন যেন এক অজানা ভয় ওনার ভিতরে কাজ করছে। মসজিদটা পার হয়ে বেশ কয়েক কদম যখন এগিয়েছেন তখন উনি দেখেন রাস্তার বাম পাশ থেকে একটা কালো বিড়াল ওনার সামনে দিয়ে চলে যায়। আর এক কদম পা ফেলতে উনি দেখেন রাস্তার ডান পাশ থেকে আরেকটি কালো বিড়াল অস্বাভাবিকভাবে হেঁটে চলে গেল ওনার পাশ দিয়ে। উনি দেখতে পেলেন প্রায় বড় মোটা সোটা একটি কুকুরের মতো বিড়াল, মানে বিড়ালের সাইজ হয়ে গেছে কুকুরের মতো, এইরকম একটা বিড়াল এখন চলে আসছে। চোখ দুটো আগুনের মতো জল করছে। এরকম ভাবে করতে করতে 4-4টা অস্বাভাবিক আকৃতির বিড়াল ওনার চারপাশ ঘিরে এবার হাঁটছে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ওই সময় আবার রাস্তায় লোকজনও নাই, যদিও বা মাঝে মাঝে কিছু লোকজন দেখা যায় ওই সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে না।
উনি তো বুঝতে পেরেছেন এগুলো কোনো সাধারণ বিড়াল নয়, এই যে ভাজা পোড়া রয়েছে এই জন্য এই বিড়াল রূপী জিনগুলো ওনার পিছু নিয়েছেন। ওনার তো তখন আর ভয়ে পা চলে না, পা প্রায় অবশ হয়ে গিয়েছে, হাঁটতেও পারছেন না ভয়ে। চারদিকে শুনশান পরিবেশ, ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে ওখানে। কি যে করবেন এগুলো উনি ভাবছেন। পরক্ষণে উনি শুনতে পান একটি অদ্ভুত জিনিস। ওনার পেছন দিক থেকে কর্কশ কণ্ঠে একটি আওয়াজ ভেসে আসে, বলে, কিরে হান্নান, পেঁয়াজু, পুরি, বেগুনি, আলুর চপ সব একা একাই খাবি তোরা? আমাদেরকে কিছু দিয়ে যা, আমরাও খাই, এগুলো আমাদেরও পছন্দ। হান্নান ভাই চিন্তা করলেন এগুলো যদি এখন না দিয়ে যাওয়া হয় ওনার তো ক্ষতি হতে পারে। উনি বাধ্য ছেলের মতো ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ওনার কাছে যেই ব্যাগটা ছিল ওই ব্যাগের ভিতর থেকে এই পেঁয়াজু একটা একটা করে ছুঁড়ে দিচ্ছেন। যখনই ছুঁড়ে দেন ওই অস্বাভাবিক আকৃতির বিড়াল এসে খপ করে সেটা খেয়ে নেয়। ওই ছুঁড়ে দেন, খেয়ে নেয়। এইভাবে দিচ্ছেন আর উনি ধীরে ধীরে বাড়ির দিকে আগাচ্ছেন। এইভাবে দিতে দিতে এগুলোর অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। এখন এর পরেও ওই বিড়াল রূপী জিনগুলো আর যায় না। একটা পর্যায়ে হান্নান ভাইয়ের খুব রাগ হয় যে আমার বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি আর এরা পথেই সব শেষ করে ফেলতেছে। আরে খাবি খা, দিলাম তো অনেকগুলা, এরপর তো চলে যাবে, তা না, আছেই। ওনার তো মেজাজ যায় বিগড়ে, রাগের মাথায় একটা বিড়ালকে এমন জোরে এক লাথি মেরেছেন, লাথি খাবার পর ওই বিড়ালটা প্রায় 10 হাত দূরে ছিটকে পড়েছে। উনি সাথে সাথে দেখেন যে একটি বিড়াল বাদে অন্য সব কয়টা বিড়াল অদৃশ্য হয়ে গেল, একদম চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। যে বিড়ালটাকে উনি লাথি মেরেছেন এটাকে উনি দেখতে পাচ্ছেন। বিড়ালটা দূর থেকেই গড় 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 আওয়াজ করছে, মনে হচ্ছে অনেক রেগে গিয়েছে ওনার উপরে। আর উনি কিন্তু এভাবে করতে করতে বাসার সামনেও চলে আসছেন, মানে ওইভাবে খাবার দিচ্ছিলেন, দিতে দিতে বাসার কাছাকাছিও চলে আসছেন আর কি। এবারে বাসার সামনেই চলে আসছেন। তো বাসায় প্রবেশ করতে হলে কিন্তু একটা বাঁশের সাঁকো পার হতে হবে। উনি যখনই এই বাঁশের সাঁকোর উপর এসে দাঁড়িয়েছেন তখনই উনি উপলব্ধি করতে পারেন যে সাঁকোটা খুব ভয়ঙ্কর ভাবে নড়াচড়া করছে, প্রচুর পরিমাণে ঝাঁকাঝাঁকি হচ্ছে এখানে। ওই দুষ্টু বিড়াল রূপী জিনটা চাচ্ছে যে এই হান্নান ভাইকে সাঁকো থেকে ফেলে দিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করতে। উনি কিছুটা সময় বাঁশের সাঁকোটি খুব জোরে করে শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনার আরো রাগ হতে থাকে। উনি তখন ওই বিড়াল রূপী জিনটাকে বলছেন যে একটা লাথি দিছি 10 হাত দূরে যায় পড়ছিস, এখন কানের নিচে এমন একটা চর মারবো না খালের ভিতরে পড়বি, যা ভাগ এখান থেকে। এই কথা যখনই না উনি বলেছেন তখনই উনি দেখেন যে উনি যেই বাসার রুমে থাকেন ওই বাসার সামনে বিশাল বড় আকৃতির একটা অবয়ব দৃশ্যমান হলো। শরীরে অসংখ্য লোম, চোখ দুটো ভয়ঙ্কর রকমের বড়, আর চোখ দুটো মনে হচ্ছে চোখের কোঠরি থেকে ছিটকে বের হয়ে আসবে, এতটা বের হয়ে এসেছে। আর চোখ দুটো লাল টকটকে জল জল করছে, আর ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে এবং খুব রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। এই ভয়ঙ্কর রূপ দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আল্লাহর নাম তো স্মরণ করছেন, দোয়া দুরুদ যা জানছেন সেটা তো পড়ার চেষ্টা করছেন, এগুলো সব একটা একটার সাথে গুলিয়ে যাচ্ছে। ভয়ে এগুলো তো আসলে সব মনেও থাকে না। কিছুক্ষণ দোয়া দুরুদ পড়ার পর উনি দেখতে পারলেন যে উনি যে ঘরে থাকেন তার পেছন দিকে যে ওয়াশরুমটা রয়েছে ওই দিকটা দিয়ে এক লাফে ওই অবয়বটা চলে গেল আর অদৃশ্য হয়ে গেল। এর কিছুক্ষণ পরে ফজরের আজান দিয়ে দেয়। উনি তো চিন্তা করেন আল্লাহর অশেষ রহমতে এই যাত্রায় বেঁচে গেছি, চিন্তা করলেন ঘটনা এখানেই শেষ। কিন্তু না, ঘটনা এখানে শেষ না। এই হান্নান ভাইয়ের বাবা কিন্তু ওনার ওই এলাকায়, ওনার বাড়ি তো কুমিল্লা, তো কুমিল্লায় কিন্তু একজন নাম করা কবিরাজ হিসাবে উনি পরিচিত ছিলেন। তার বেশ কিছু জিনও ছিল যাদের মাধ্যমে উনি চিকিৎসা করাতেন। পরের দিন রাতের বেলা হান্নান ভাই ঘুমিয়ে আছেন, স্বপ্নে একটি অবয়ব আসে, সেই ভয়ঙ্কর অবয়বটা যেটাকে উনি ওনার বাসার সামনে দেখেছিলেন ভয়ঙ্কর রূপে। ওই অবয়বটা এসে বলছে, তুই আমাকে লাথি মেরেছিস,
তোকে আমি কিছু করতে পারছি না, কারণ তোর বাবার অনুগত কিছু জিন রয়েছে, সবসময় তোদের পরিবারকে সুরক্ষা দেয়, এই জন্য তোকে কিছু করতে পারছি না। আর ওরা কিভাবে সুরক্ষা দেয় বা কিভাবে দিচ্ছে এটা তোকে বলবো না, তবে তোর উপর যে আমার রাগ আছে এই রাগটা আমি ছাড়বো। তুই যেই বাসায় বসবাস করিস সেই বাড়িওয়ালার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, আমি ওই মহিলা তার সন্তানের উপর দিয়ে আমি রাগ উঠাবো, তাদেরকে আমি মেরে আমি আমার রাগ উঠাবো, আর ওই বাচ্চাটাকে আমি খাবো। এই বলেই স্বপ্নের মধ্যে অবয়বটা চলে যায়। সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ওনার খারাপ লাগতে থাকে যে ওনার কারণে একজন নিরীহ মহিলার জীবন যাবে, তার গর্ভের সন্তানেরও জীবন যাবে, এটা তো আসলে মেনে নিতে কষ্টই হয়। পরবর্তীতে ঠিক সেটাই হয়। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার আগেই ওই বাড়িওয়ালার স্ত্রীর হঠাৎ করে ডেলিভারি পেইন ওঠে। 7 মাসে কিন্তু ডেলিভারি পেইন ওঠার কথা নয়, কিন্তু ডেলিভারি পেইন উঠে যায়। এক অপরিপক্ক মৃত বাচ্চা জন্মগ্রহণ করে হসপিটালে, আর এর কিছু সময় পর ওই মহিলাও মারা যায়। হান্নান ভাই চিন্তা করেছিলেন যে উনি ওনার বাবার কাছ থেকে কোনো চিকিৎসা নিয়ে আসবেন এই মহিলার জন্য, যাতে করে ওনার কারণে এদের ক্ষতি না হয়। কিন্তু সেটাই হয়ে গেল। ওই যে তেলে ভাজা যে জিনিসগুলো বাসায় যে উনি নিয়ে আসছেন, এগুলো কিন্তু উনি আর পরিবারের সদস্যদেরকে খেতে দেন নাই, ফেলে দিয়েছিলেন। হান্নান ভাই এখনো আফসোস করেন যে ওনার কারণে এমন 2 জন মানুষের প্রাণ গেল যে এখনো পৃথিবীর আলো বাতাসই দেখেনি, আর এমন একজন মহিলার প্রাণ গেল যে এই বিষয়ের কিছুই জানে না। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল তাদের? না, ছিল না। ভুল যদি কিছু করে থাকে হান্নান ভাই করেছিলেন। আমি জানি না যে ওই পরিবারের সদস্যরা এই ঘটনার মূল বিষয় জানেন কিনা। হতে পারে জানেন, হতে পারে জানেন না। আর এই ঘটনাটি প্রচারিত হওয়ার পর হয়তোবা ওই এলাকার আশেপাশে যারা আছেন বা ওই সাকর ওই দিকটাতে তো এখনো হান্নান ভাই রয়েছেন, হয়তোবা তারা ওই পরিবার সম্পর্কে জানতে পারবেন যে ওই বাড়িওয়ালার স্ত্রী ভাবে মারা গিয়েছিলেন। 2004 সালের কথা তো, এখন অনেক মানুষ তো ওখানেই রয়েছে। প্রিয় লিসেনার্স, দেখুন, আমাদের ভুলের কারণে কিন্তু অনেক নিরীহ মানুষের জীবনও চলে যায়। আর আমরা সবসময় বলি যে যখন আমরা বুঝবো কোনো একটা প্রাণী অস্বাভাবিক, তাহলে তাকে আমরা আঘাত করব না, তাহলে বিপদ কিন্তু নেমে আসবে, নিশ্চিত নেমে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবিউল বিন আব্দুর রব। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবু ইউনিয়নের কুশদী গ্রামে। এই ঘটনাটি ওনার মায়ের সাথে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা। সাল 1993। তখন ওনার মায়ের বয়স হবে 11-12 বছর। সেই সময় গ্রামটি কিন্তু এখনকার তুলনায় অনেকটাই ফাঁকা ছিল, বাড়িঘর কম, চারদিকে জঙ্গল আর নির্জনতা। এমনকি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনিও যখন ছোটবেলায় গ্রামে গিয়েছেন তখনও ঘরবাড়ির সংখ্যা খুবই কম ছিল। আব্দুর রব ভাই উনি ছোটবেলাতে গ্রামের বাড়িতে যখন গিয়েছেন তখন দেখেছেন একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব অনেক বেশি। তাহলে বুঝতেই পারা যায় যে ওনার মায়ের শৈশবের সময় আরো বেশি নির্জন আর জঙ্গলে ঘেরা ছিল আশেপাশের এলাকা। তার মায়ের পরিবার ছিল একান্নবর্তী। ওনার মা, মায়ের ভাই বোন, দাদা, চাচারা সবাই একসাথে একই রান্নায় খেতেন, একসাথে থাকতেন। পারিবারিক বন্ধন ছিল অসাধারণ, যা আজকের দিনে দুর্লভ। এখন তো প্রত্যেকটা পরিবার সেপারেট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে, একান্নবর্তী পরিবার তো দেখা যায় না।
এখন একান্নবর্তী পরিবার পাওয়াই দুর্লভ। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। ঘটনাটি ঘটেছিল এক দুপুরবেলা। ওনার মা তখন বাড়ির উঠোনে বসে হাঁড়ি পাতিল নিয়ে খেলছিলেন। হঠাৎ করে ওনার মা বাড়ির পাশের জঙ্গলের দিক থেকে একটি ছাগলের তীব্র চিৎকারের শব্দ শুনতে পান। চিন্তিত হয়ে দ্রুত সেখানে ছুটে যান। গিয়ে দেখতে পান যে পাশের বাড়ির এক প্রতিবেশী মহিলার ছাগল তার গলায়, অর্থাৎ ছাগলের গলায় দড়ি এমন ভাবে আটকে গেছে যে ছটফট করছে, গলায় ফাঁস লেগে গেছে, এই জন্যই চিৎকার করছে। আব্দুর রব ভাইয়ের মা তৎক্ষণাৎ সেই দড়ির প্যাচ খুলে দেন যাতে করে ছাগলটি রক্ষা পায়। যেখানে ছাগলটি বাঁধা ছিল তার পাশে একটা গাব গাছ ছিল। তো ওনার মা ছোট মানুষ, না বুঝে হয়তো ওখানে কোনো কিছু নোংরা করে ফেলেছেন। আর ঠিক তখনই যেখানটায় ছাগলটি বাঁধা ছিল তার পাশের সেই গাব গাছ থেকে বিড়ালের কান্নার মতো অদ্ভুত একটি শব্দ ভেসে আসে। ওনার মা তখন থমকে যান। এমন জায়গায় গাছে বিড়াল আসবে কোত্থেকে? কৌতূহলবশত ওনার মা আরেকটু সামনে এগিয়ে গাছের একদম নিচে চলে যান। তখন সেই কান্নার শব্দ আরো তীব্র হয়ে ওঠে। একেবারে ভীতিকর এক আকুতি যেন ওই কান্নার মধ্যে ছিল। মাঝে মধ্যে বিড়াল কষ্ট পেলে যেভাবে ডাকে ঠিক সেরকমটা। মা তখন ভয় পেয়ে দৌড়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে নানিকে সব খুলে বলেন, কি দেখেছেন, কি শুনেছেন, আর কিভাবে ভয় পেয়েছেন। নানি তাকে অভয় দিয়ে বলেন, চল তো তোর সাথে একবার যাই, গিয়ে দেখে আসি। মা আর নানি একসাথে সেখানে গিয়ে কিছুই দেখতে পান না। আশেপাশে কোনো বিড়ালও নেই, কোনো শব্দও নেই। নানি তখন বলেন, হয়তো ভুল শুনেছিস মা, গাছের উপরে এখানে বিড়াল আসবে কোত্থেকে। মাও ভাবলেন হয়তো বা নিজেরই ভুল ছিল। এরপর দীর্ঘ 2 বছর পেরিয়ে যায়, সবকিছু স্বাভাবিক, আর কোনো অস্বাভাবিকতাও ছিল না। গ্রামে বিশেষ করে ওই সময়, ওই 1992-93 সালের কথা বলছি, ওনাদের ওই গ্রামে কিন্তু মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। ওনার মায়ের বিয়ের প্রস্তাব আসে পাশের গ্রাম থেকে, সেখানেই তার বিয়ে সম্পন্ন হয়। মায়ের বিয়ে হওয়ার পর প্রথম সপ্তাহটা বেশ ভালোভাবেই কেটেছিল। কারণ কল্পনাতেই ছিল না ঠিক কয়েক সপ্তাহ পরেই কি ভয়ঙ্কর বিষয় হতে যাচ্ছে। বিয়ের 15 থেকে 20 দিন পর হঠাৎ একদিন ওনার মায়ের ভয়ঙ্করভাবে খিঁচুনি শুরু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওনার মা মাটিতে লুটিয়ে পড়েন। আর তারপর সবাই দেখে কেউ যেন তাকে উপরের দিকে তুলছে আর মাটিতে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ শূন্যে তুলে নিয়ে ছেড়ে দিচ্ছে। উনি তো এলোমেলো কথা বলছেন। আশেপাশে সবাই তো হতভম্ব হয়ে পড়ে, আরে হচ্ছেটা কি? তখন ওই সময় লোকজন বলা বলি শুরু করছে, মানে ওই বাড়ির লোকজন আর কি, আব্দুর রব ভাইয়ের মায়ের শ্বশুরবাড়ির লোকজন বলছে যে দেখে শুনে তো ভালো মেয়েকে বিয়ে করে আনা হইলো, এখন একই শুরু হইলো, এই জিনে ধরা ভূতে ধরা মেয়েরে আমাদের উপর গোছাই দিছে। সাথে সাথে খবর পাঠানো হয় মায়ের বাড়িতে, যেহেতু পাশাপাশি গ্রাম। মায়ের বড় জ্যাঠা গিয়ে শ্বশুরবাড়ি থেকে আব্দুর রব ভাইয়ের মাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু হঠাৎ করেই একদিন আবার সেই খিচুড়ি শুরু হয়ে যায়। তখনকার খিচুড়ি এমন ভয়ানক ছিল যে কেউ তাকে ধরে রাখতে পারতো না। খিচুড়ির সময় আব্দুর রব ভাইয়ের মায়ের শরীর আকাশে শূন্যে উঠে যেত, 4, 5 এমনকি 7 ফুট উঁচুতেও নাকি উঠে যেত, তারপর মাটিতে আছড়ে পড়ত। হয়তো অনেকেই নাকি এটা বিশ্বাস করতে চাইবেন না, এমনটাই বলেছেন আব্দুর রব ভাই, কিন্তু এমনটাই হয়েছিল ওনার মায়ের সাথে। এত উপর থেকে বারবার পড়ে গেলে কিন্তু মানুষের শরীর থেতলে যাওয়ার কথা, কিন্তু এমনটা আল্লাহর রহমতে হয়নি। কেননা যখনই উপরে উঠে যেত তখনই ওনার আম্মুর বাবা চাচারা মিলে ধরে ফেলতেন, যাতে ওনারা সরাসরি হাত দিয়ে ধরতে পারেন, সরাসরি মাটিতে যেন না পড়ে যান। যদিও কেউ তখনও বুঝতে পারছেন না যে কেন এমনটা হচ্ছে। আব্দুর রব ভাইয়ের আম্মু উনি নিজে একটা অদ্ভুত ব্যাপার অনুভব করতেন। যখন খিচুনি হতো তখন তার চোখে সরিষার মতো সাদা সাদা ঝাপসা কিছু দেখা যেত।
তিনি দেখতে পেতেন গাছের উপর দিয়ে কয়েকটি বিড়াল এদিক ওদিক দৌড়াচ্ছে, যেন এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছে। প্রায় দিন যখন এমনটা চলছিল, এই অবস্থায় পাশের বাড়ির এক প্রতিবেশী একদিন পরামর্শ দিলেন 2 গ্রাম দূরের চৌকার চালা নামক আর একটা জায়গা আছে, একটা গ্রাম আছে, সেখানে একজন প্রখ্যাত কবিরাজ রয়েছে। সেই কবিরাজের কাছে যেতে। কবিরাজের নাম ছিল হচ্ছে হর্য। এই হর্য কবিরাজ, উনি এখন বেঁচে নাই। মুরব্বীদের মধ্যে হয়তো ওনাকে অনেকেই চিনে থাকবেন, যারা ওই এলাকায় মুরব্বী আছেন আর কি। কবিরাজ যথেষ্ট অভিজ্ঞ ছিলেন, তাকে বাড়িতে ডেকে আনা হয়। তিনি প্রথমে বাড়ির চারপাশ ঘুরে দেখেন, এরপর আব্দুর রব ভাইয়ের মাকেও ভালো করে লক্ষ্য করেন। এরপর উনি বললেন যে কিছু তো একটা হয়েছেই, বিষয়টা বুঝতে হবে আরো ভালো করে। তারপর বাড়ির উঠোনে ওনার মাকে বসিয়ে ওনার মায়ের উপর রিচুয়াল শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ওনার মায়ের ভেতর থেকে এক অচেনা কণ্ঠ বের হয়ে আসে। শুধু একটা কণ্ঠ না, মনে হচ্ছে একসাথে অনেকগুলো কণ্ঠ কথা বলছে। কবিরাজ জিজ্ঞেস করলেন, এই কে রে তোরা? প্রথমে এরা চুপ করেছিল, কিন্তু কবিরাজ যখন ভয় দেখিয়ে হুমকি দিলেন, তখন একসময় এগুলো কথা বলতে শুরু করলো। বলতে থাকলো যে এই মেয়েটা একদিন ছাগলের দড়ি খুলতে গিয়েছে, আমরা যেই গাব গাছে থাকি সেই গাব গাছের ওই দিকটাতে আসছে। আমরা তখন ওই গাছে অবস্থান করছিলাম। মেয়েটার খোলা লম্বা চুল দেখে আমাদের পছন্দ হয়। আমরা কিন্তু তখন ওকে কিছুই করিনি, এমনি দেখছিলাম। এরপর সে গাছের নিচে নোংরা করেছে। এতে আমরা খুব অপমানিত হয়েছি, তাই এর উপর আসর করছি। কবিরাজ তখন জানতে চাইলেন, তোরা কতজন? তখন ওরা বলল, আমরা 7 জন। আমরা সবাই মহিলা, আমরা 6 জন চারাল শ্রেণীর, আর আমাদের মধ্যে একজন আছে যে মুসলিম, আর মুসলিম মহিলা জিনের নাম হলো হাজেরা। এ ভালো জিন, কিন্তু আমরা 6 জন কিন্তু এর মতো ভালো না, এরকমটা বলে। তবে ওই সময় নাকি ওই হাজেরা জিনটা কবিরাজের সামনে কোনো কথা বলেনি। বাকি 6টা জিন তাদের নাম বলেছিল, তবে নানির সেই জিনগুলোর নাম মনে নাই আর কি, এমনটাই জানিয়েছেন। কবিরাজ তখন বললেন যে মেয়েটা তো না বুঝে ভুল করেছে, তোরা ক্ষমা করে চলে যা। কিন্তু জিনেরা তখনও রেগেছিল এবং বলল যে ও আমাদের অপমান করেছে, আমরা তাকে ছাড়বো না। এই পর্যায়ে কবিরাজ কিছুক্ষণ কিছু একটা ভাবলেন, এরপর হুঁশিয়ারি দিলেন, এই ধরনের রুকিয়া উনি এর আগেও করেছেন, আর এর পরিণতি জিনেদের ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু জিনেরা জানে। তখন ওই কবিরাজ বললেন যে তোরা কিন্তু আমাকে চিনিস, যদি না চিনে থাকিস এখনই এর শরীর থেকে কেউ একজন বের হয়ে গিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আয়। এক্ষুনি যদি একে ছেড়ে না যাস, তোদের সবাইকে এখনই আমি বন্দি করে ফেলবো, এরপর তোদের সবাইকে মেরে ফেলবো। এই কথা শোনার পর এতক্ষণ ধরে নির্ভীকভাবে কথা বলা জিনগুলো হঠাৎ ভয় পেয়ে যায়। তারা অনুরোধ করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আর কখনো এই মেয়ের কাছে আসবো না। কবিরাজ তখন বলেন, ঠিক আছে যা, এক্ষুনি যা। এরপর মুহূর্তেই আব্দুর রব ভাইয়ের মায়ের শরীর শান্ত হয়ে আসে। কবিরাজ বললেন যে আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। এরপর তিনি এই আব্দুর রব ভাইয়ের মাকে একটা তাবিজ দিয়ে যান, আর পরিবার থেকে ওনাকে কিছু হাদিয়া দেয়া হয়, উনি সেটা নিয়ে চলে যান। সবকিছু দেখে পরিবার কিছুটা স্বস্তি পেল। পরবর্তী 1 মাস আর কিছুই হয়নি, সবকিছু অনেকটা স্বাভাবিকই হয়ে যায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আব্দুর রব ভাইয়ের মায়ের যে শ্বশুর বাড়ি, সেখান থেকে এই কয়েকদিনের মধ্যে কেউ কখনোই খোঁজ নেয়নি মেয়েটা কি বেঁচে আছে কিনা, মারা গেল কিনা, সুস্থ হলো না কি অবস্থা। এটা কেউ জানতেও চায়নি, কেউ দেখতেও আসেনি। ঘটনাটা শুরু হয়েছিল তাদের বাড়ি থেকে, অথচ তারা সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মাসখানেকের মধ্যেই আব্দুর রব ভাইয়ের মায়ের নামে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। কোনো কিছু আগাম না জানিয়ে হঠাৎ করে ওনার মায়ের আগের শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স লেটার পাঠানো হয়। এটা আব্দুর রব ভাইয়ের নানা বাড়ির সবাইকে প্রচণ্ডভাবে হতবাক করে, কষ্ট দেয়, মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এমন একটা অমানবিক সিদ্ধান্ত, যেখানে মেয়েটি এমন একটা ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ ওদের কোনো খোঁজ নেই, কোনো সহানুভূতি নেই, উল্টো ডিভোর্স লেটার। কবিরাজ চলে যাওয়ার পর প্রথম মাসটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। এক রাত্রে আব্দুর রব ভাইয়ের মা, নানি আর ওনার ছোট খালার নাম হচ্ছে নার্গিস, যিনি ওনার মায়ের থেকে 2 বছরের ছোট, একসঙ্গে বিছানায় ঘুমাচ্ছিলেন। রাতের বেলা
কোন একটা সময় হঠাৎ করে নানির কাছে মনে হলো যে পাশে কারো উপস্থিতি রয়েছে। তিনি অন্ধকারে চোখ মেলে কিছু দেখতে না পেয়ে সাহস করে হাত বাড়ান যে ওখানে কি দেখি তো। তার হাত গিয়ে স্পর্শ করে একটা তুলতুলে পশমে ভর্তি লম্বাটে আকৃতির কোনো কিছুর উপরে যেন বড় আকারের একটা বিড়াল পাশে শুয়ে আছে। বড় বিড়াল বলতে বিড়ালের আকৃতি থেকে কিছুটা বড়, বিষয়টা এরকম না, একটা বিড়াল যদি শুয়ে থাকে এবং সেটা যদি মানুষের সমান হয়ে যায় ওই রকম আকৃতির একটা বিড়াল। ভয়ে নারীর শরীর তো অবশ হয়ে যাচ্ছে, না উঠতে পারছেন না কাউকে ডাকতে পারছেন। কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটা ধীরে ধীরে বিছানা থেকে উঠে বাইরে চলে যায়। তখনই নানি একটু হুঁশ ফিরে পান এবং মেয়েদেরকে ডেকে তোলেন, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি কি দেখলাম রে, জীবনে তো কখনো এরকম হয় নাই আমার সাথে। সেই রাতে আর কিছু না ঘটলেও কয়েকদিন পর সকালবেলায় রান্না শেষে নানি সবার জন্য ভাত সাজাতে গিয়ে দেখেন পাতিলে কোনো ভাতই নেই। নানি অবাক হয়ে দেখেন সব ভাত তরকারি আব্দুর রব ভাইয়ের মা একাই খেয়ে ফেলেছেন। এই অস্বাভাবিক দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তারপর তারা ধরে নেন যে হয়তো অনেক ক্ষুধা লেগেছে তাই এমনটা করেছে। কিন্তু গ্রামের বাড়িতে একান্নবর্তী পরিবারে বিশাল বড় কিন্তু পাতিল থাকে, অনেকের রান্না হয়। যেখানে 20-25 জনের রান্না হয়, একজন মানুষ এতগুলো মানুষের খাবার খেয়ে ফেলবে, এটা কি আসলে মেনে নেওয়া যায়? বা এমন ক্ষুধা কি কারো লাগে? অস্বাভাবিক ব্যাপার না হলে তো এরকমটা হওয়ার কথা না। এর পরের ঘটনা কিন্তু আরো বেশি গা শিউরে ওঠার মতো। কয়েকদিন পর আবার একদিন সকালে রান্না করার পর নানি কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন একটি কালো কুকুর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। মুখে কিছু খাবারের মতো লেগে আছে, সেজন্য কিছু খেয়ে বের হয়ে যাচ্ছে। নানির সন্দেহ হলো এই কুকুরই কি রান্না করা ভাত খেয়ে ফেলেছে। তার সন্দেহ সত্যি হয়, রান্নাঘরে গিয়ে দেখেন সব ভাত শেষ। রাগে নানি তখন কুকুরটিকে গালিগালাজ করতে থাকেন। আব্দুর রব ভাইয়ের মা সে সময় ঘরে বসেছিলেন, ঠিক তখনই হঠাৎ করে ওনার মায়ের আচরণ সম্পূর্ণ পাল্টে যায়। তার চোখ লাল হয়ে ওঠে, শরীর রাগে উত্তপ্ত হয়ে ওঠে, আর উনি বলতে শুরু করেন, এই তুই গালাগালি করিস কেন? কাকে গালাগালি করিস? তুই কি দেখিস নাই আমরা তোদের বাড়ি থেকে এই মাত্র ভাত খেয়ে চলে গেছি? তুই কি আমাদের সাধারণ কুকুর ভাবছিস? আমরা কিন্তু তারাই যারা তোর মেয়ের সঙ্গে থাকি, আমাদের কোনো গালাগালি করবি না, খবরদার। এই কথা শোনার পর নানি তো একেবারে স্তব্ধ হয়ে যান। একটা ভয়ঙ্কর আতঙ্কে ওনার শরীর জমে আসে। তিনি ভাবতে লাগলেন, এই জিনগুলো এখনো আছে? আমরা তো ভেবেছিলাম কবিরাজের রুকিয়ার পর ওরা চলে গেছে। নানি তখন খেয়াল করলেন কবিরাজের দেয়া তাবিজটাও আব্দুর রব ভাইয়ের মায়ের গলায় নাই। দ্রুত গিয়ে ভালোভাবে খুঁজে দেখেন যে সত্যি এই জিনিসটা নাই, বাড়ির আশেপাশে কোথাও নাই। ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও সেটা আর পাওয়া যায় না। ঠিক তখনই ওনার মায়ের ভেতর থেকে সেই কণ্ঠগুলো আবার ভেসে আসে, তোর মেয়ের এই তাবিজটা হারাই নাই রে, এই তাবিজ আমরাই নিয়ে গেছি। তোরা ভেবেছিস এই কবিরাজ আমাদের তাড়াতে পারবে? আমরা সেই ধরনের জিন না, আমরা তোর মেয়েকে সহজে ছেড়ে যাব না। আমরা ওকে মেরে তারপর তোর ছোট মেয়ের উপরে যাব, তারপর তোর ছোট মেয়েকেও মেরে এই বাড়ি ছাড়বো। এই দুইজনকে শেষ না করে এই বাড়ি ছাড়বো না। এই কথা শোনার পর নানি তো মারাত্মক ভয় পেয়েছেন এবং পুরোপুরি মানসিকভাবে ভেঙেও পড়েন, যেন তার বুকের ভেতর থেকে প্রাণ সরে গিয়েছে। তিনি চিৎকার করে বাড়ির বাকি সবাইকে ডাকতে থাকেন। বাড়ির সবাই ছুটে এসে ঠিক একই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। কেউ কিছু বলতে পারে না, শুধু এক বোবা আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার চোখে মুখে। এরপর থেকে আব্দুর রব ভাইয়ের মায়ের কাছ থেকে ওনার খালাকে কিছুটা দূরে দূরে রাখার চেষ্টা করেন ওনারা, যেন জিনগুলো খালার কোনো ক্ষতি করতে না পারে। এখন কি করবে, কোথায় যাবে, কেউ কিছু বুঝে উঠতে পারে না। এত বড় কবিরাজ দেখানোর পরে যদি এমন হয়, তাহলে আর আশা ভরসার জায়গাটা কোথায় থাকে? আব্দুর রব ভাইয়ের মা ছিলেন নানি বাড়ির সবচেয়ে আদরের সন্তান। তার এই অবস্থা দেখে সবাই নিঃশব্দে কান্না করে। সবাই ভাবছিল, আল্লাহ তুমি ছাড়া এই মেয়েকে আর কে রক্ষা করবে, তুমি একটা উপায় বাতলাও। এভাবে দিন কেটে যাচ্ছিল, দিন রাত কেটে যাচ্ছে। এক একটা রাত যেন এক একটা যুদ্ধ। পরিবার সবাই ভয়ে থাকতো। সবচেয়ে ভয়ঙ্কর সময়টা ছিল যখন আব্দুর রব ভাইয়ের মা হঠাৎ শূন্যে ভেসে উঠতেন। সবাই দেখতো ওনার মা অদ্ভুতভাবে উপরের দিকে উঠছেন, অথচ কেউ কিছুই করতে পারছে না। সেই দৃশ্য দেখে পুরো বাড়ি নিঃশব্দ আতঙ্কে জমে যেত। ওনার মায়ের শরীর
ধীরে ধীরে আকাশের দিকে উঠত, আবার আছাড় দিয়ে নিচে ফেলে দিত। এমন দৃশ্য দিনের পর দিন দেখতে হচ্ছে, অথচ কিছুই করার নেই, শুধুই অপেক্ষা করে থাকা। যখন তিনি আছড়ে পড়বেন তখন নিচে দাঁড়িয়ে তাকে ধরে ফেলার চেষ্টা ছাড়া আর কোনো চেষ্টাই কি তারা করতে পারবেন না? দিন যাচ্ছে, ওনার মা অসুস্থ হয়ে যাচ্ছিলেন। ঠিক এমনই এক রাত্রে ওনার মা এবং খালা একসাথে ঘুমাচ্ছিলেন, তখন আবারও ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যেভাবে আগে নানির পাশে এক অদ্ভুত লোমশ তুলতুলে এক বিড়াল শুয়েছিল, এইবার সেই অভিজ্ঞতা হলো খালার। ঘুমের মধ্যে খালা হঠাৎ অনুভব করলেন তার পাশেই কিছু একটা শুয়ে আছে। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা না গেলেও ছোঁয়া থেকে বুঝতে পারলেন সেটা একটা বিশাল আকৃতির বিড়ালের মতো কিছু, প্রায় মানুষের সমান লম্বা এবং তুলতুলে। এই অনুভবেই তিনি চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে সবাই ঘুম থেকে জেগে উঠলেন, দৌড়ে এসে ঘরে হাজির হলেন। ঠিক তখনই আব্দুর রব ভাইয়ের মায়ের ছোট চাচি এক আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন। তাদের ঘরটা ছিল মাটির তৈরি, ঘরের ভেতরে মাচা ছিল, সেখানে মাঝে মাঝে জিনিসপত্র রাখা হতো। হঠাৎ করে তিনি দেখলেন ওই মাচার উপর কিছু একটা ধপাস করে এসে পড়েছে, আর সঙ্গে সঙ্গেই সেখানে উঠল এক ঘূর্ণিঝড়ের মতো আওয়াজ, বাতাসের গুঞ্জন, যেন কোনো শক্তিশালী কোনো কিছু আবির্ভাব হয়েছে সেখানে। ভয়ে তিনি সোজা ঘর থেকে বের হয়ে যান। সবকিছু মিলিয়ে বাড়িতে একটা অস্থির অজানা আতঙ্ক সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছিল। দিন যত যাচ্ছিল ভয় তত গভীর হচ্ছিল। এক কথায় তখন পুরো পরিবার ছিল সতর্ক, কারণ তারা জানতো যে কোনো মুহূর্তে আব্দুর রব ভাইয়ের মা আবার ভেসে উঠতে পারেন শূন্যে। তখন সবাই নিচে গিয়ে দাঁড়িয়ে পড়তো যেন তাকে আছাড় খেতে না হয়। শেষমেশ আর কোনো উপায় না দেখে নানি আব্দুর রব ভাইয়ের মাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গেলেন। ভাবলেন সেখানে নতুন পরিবেশ, আত্মীয়দের সহায়তায় কিছু হয়তোবা করা গেলেও যেতে পারে আল্লাহর ইচ্ছায়। কোনো ভালো হুজুর বা কবিরাজ পাওয়া হয়তোবা যেতে পারে, তিনি হয়তো এই চাড়াল জিনগুলো থেকে মেয়েটাকে মুক্ত করতে পারবেন। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে আব্দুর রব ভাইয়ের মা ছিলেন তাদের পরিবার এবং মায়ের নানা বাড়িতেও প্রথম নাতনি, সেই কারণে সবাই তাকে ভীষণভাবে আদর করতেন, ভালোবাসতেন। ওনার মা যখন তার নানির বাড়িতে গিয়েছেন, তার নানির যে বাড়িটা সেটা হচ্ছে গাজীপুর জেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামে, তখন সেখানে থাকা মামা খালারা তাকে দেখে যেন আকাশ থেকে পড়েন। যাকে কিছুদিন আগেও হাসি খুশি সুস্থ দেখতে পেয়েছিলেন, আজ তার রূপ রীতিমতো ভৌতিক। ওনার মা একেবারে রোগা, হ্যাংলা, মাংসহীন চেহারা, চোখে মুখে শুধু এক রাশ আতঙ্ক। যার হাত থেকে বিয়ের মেহেদিও শুকায় নাই, তার আগেই ডিভোর্সের লেটার তাকে দেখতে হয়েছে। এরপর তো এই সমস্ত ঘটনা। নানি তখন পুরো ঘটনা খুলে বলেন। মায়ের মামারা এরপর একজন ভালো হুজুর খোঁজার চেষ্টা করতে থাকেন। এদিকে এলাকার লোকদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে অমুকের মেয়েকে জিনে ধরেছে। তা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। কৌতূহলী মানুষেরা ভিড় করতে লাগলো, যেন তারা নাটক দেখতে এসেছে। এর মধ্যে পাশের বাড়ির একটা দুষ্টু মহিলা, যিনি সন্দেহ করতেন যে হিন্দু জিন বলে কিছু আছে নাকি, এটা পরীক্ষা করার জন্য তিনি একটা ভয়ঙ্কর কাজ করে বসলেন। তিনি একটি গরুর হাড় সংগ্রহ করে সেটি নিয়ে সরাসরি আব্দুর রব ভাইয়ের মায়ের কাছে এসে হাজির হলেন। তখন ওনার মা বাড়ির বারান্দায় এক কোনায় বসেছিলেন। মহিলাটা পেছন থেকে চুপি চুপি এসে ওই গরুর হাড়টি ওনার মায়ের গায়ে স্পর্শ করান, আর তখনই শুরু হয় ভয়াবহ খিচুড়ি এবং আছাড় মারা। ওভাবে শূন্যে উঠে যাচ্ছিলেন আর আছাড় মেরে ফেলে দিচ্ছিল। তার ভেতরে থাকা লুকিয়ে থাকা শক্তিগুলো মনে হচ্ছে যে ক্ষিপ্র গতিতে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করছে। ওনার মা যখন শূন্যে ভেসে উঠছে আবার পড়ে যাচ্ছে, এটা অনেকেই দেখেছে। ওইখানে এক পর্যায়ে ওনার মায়ের ঘাড় পিঠের দিকে ঘুরে যেতে যাচ্ছে, মানে মনে হচ্ছে মাথাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে, তাকে মেরে ফেলবে। ওই সময় ওনার মা বারবার বলতে থাকেন যে আজ তোকে মেরেই ফেলবো, অর্থাৎ ওর ভেতরে থাকা জিনগুলোই কথা বলছে, আজ তোকে মেরেই ফেলবো। ঠিক সেই সময় মায়ের মামা কোথা থেকে ছুটে এসে মায়ের নিচে হাত রেখে তাকে ধরেন, যেন উনি মাটিতে পড়ে না যান। কেউ বুঝতে পারছিল যে আসলে এখন কি করা উচিত। এই ঘটনা যখন চলছিল সেই মুহূর্তে এলাকার একজন ব্যক্তি বললেন যে আরে এই গ্রামে তো আব্দুল সাত্তার নামে এক ভালো কবিরাজ আছেন, তাকে ডেকে আনো না কেন। মায়ের মামা তখন তাই করলেন। মায়ের মামা তখন বললেন আরে হ্যাঁ তাই তো, ওনার কথা তো মাথায় আসে নাই, যদিও আব্দুল সাত্তার এখন জীবিত নাই আর কি। তো
ওনার মা তখন কিছুটা স্বাভাবিক হয়েছে। তো মামা দেরি না করে ছুটে যান আব্দুল সাত্তার কবিরাজকে আনতে। চারপাশের মানুষ তখন মায়ের নানি বাড়িতে জড়ো হয়েছে, যেন একটা নাটক সিনেমা দেখছে আর কি। একজনের কষ্ট হচ্ছে আর এরা মজা তামাশা যাত্রাপালা দেখার জন্য আসছে। মা তখন বারান্দায় বসা, আশেপাশে এত ভিড়, তবুও আব্দুর রব ভাইয়ের মা দেখতে পাচ্ছেন বিড়ালের মতো ছায়াগুলো এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে আব্দুল সাত্তার কবিরাজ এসে পৌঁছান। তিনি প্রথমে আব্দুর রব ভাইয়ের মাকে খুব ভালোভাবে দেখেন, তারপর ঝাড়ফুঁক শুরু করেন। একসময় জিনদেরকে হাজির করে তিনি জিজ্ঞেস করলেন, তোদেরকে আগেও এক কবিরাজ তাড়িয়েছিল, তোরা বলেছিলি যে চলে যাবি, আবার কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তার উত্তর দিল, আরে আমরা কি এত সহজে চলে যাব? আমরা তাকে মেরে তার শরীর থেকে আবার এর বোনকে ধরবো, তার আগে তো আমরা কোথাও যাব না। এই কথা শোনার পর নানি পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। একজন মাকে কখনোই তার সন্তানদের এমন পরিণতি শুনতে পারেন যে এরকম পরিণতি হবে? কবিরাজ এবার কড়া সুরে বললেন, যদি তোরা না যাস তাহলে আমার ব্যবস্থা আমি করতেছি। তারা বল, যাবি? কিছুক্ষণ চুপ থেকে ওরা বলল, ঠিক আছে, এবার আমরা সত্যি চলে যাব। সেই মুহূর্তে কবিরাজ তাদের ঝাড়ফুঁকের মাধ্যমে ওনার মায়ের শরীর থেকে তাড়িয়ে দেন। আর 2টা তাবিজ দিয়েছিলেন উনি বলেছেন যে আশা করি এবার আর আসবে না। আব্দুল সাত্তার কবিরাজ মোটামুটি ভালোই ছিলেন, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে উনি পারেননি। কেন যে পারেননি সেটা এখনো আসলে বোধগম্য হয় না। এরপর ওনার মা সপ্তাহখানেক নানা বাড়িতে ছিলেন, মোটামুটি ভালোই ছিলেন। এরপর ফিরে এলেন নিজের বাড়িতে। কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো ছায়া ফিরে এলো। তবে আগের মতো প্রতিদিন না, প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার আসর করত। হঠাৎ একদিন আবারও সেই একই ঘটনা, ওই যে শূন্যে ভেসে ওঠা, পড়ে যাওয়া। আর ঠিক তখনই সেই ভালো যেই জিনটা, হাজেরা জিন, সে হাজির হয়। সে কিন্তু হাজির সহজে হতে পারতো না ওই 6 জনের উৎপাতের কারণে। সেই হাজেরা জিনটা হাজির হয়ে বলে, আমি একা আর পারছি না রে ওদের আটকাতে, তবে আমি একটা উপায় বলে দিচ্ছি, তোমরা মেয়েটাকে দূরে কোথাও পাঠাই দাও, তাহলে হয়তো ওরা সহজে মেয়েটার কাছে পৌঁছাতে পারবে না। এই কথা শোনার পর নানা অনেক ভেবেচিন্তে আব্দুর রব ভাইয়ের মাকে ঢাকার তেজগাঁয়ে এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন। ওখানেই থাকাকালীন একদিন এই আব্দুর রব ভাইয়ের বাবা আব্দুর রব ভাইয়ের মাকে প্রথম দেখেন। দেখার পর উনি বলেন যে কি ব্যাপার, তাকে দেখে এরকম বিষণ্ণ মনে হচ্ছে কেন? তার বিষয়ে খোঁজ খবর নেন এবং সবকিছু জানেন। সবকিছু জানার পর, সবকিছু জেনে শুনেই আব্দুর রব ভাইয়ের বাবা আব্দুর রব ভাইয়ের মাকে বিয়ের প্রস্তাব পাঠান পারিবারিকভাবে। ওনার বাবা সবকিছু জেনেছিলেন যে ওনার মায়ের জীবনে কি দুর্বিষহ ঘটনা ঘটে চলছে। তো অনেকেই বলেছিল যে তুমি এরকম একটা মেয়েকে বিয়ে করতেছো, পরবর্তীতে কি হবে বুঝতে পারতেছো? তখন নাকি উনি খুব সাহসিকতার সাথে এবং আল্লাহর উপর ভরসা করে বলেছিলেন যে আমি এই মেয়ের পক্ষে ওই দুষ্টুদের সাথে ফাইট করব, আল্লাহর উপর ভরসা করে আমি ফাইট করব, যতটুকু আমি করতে পারি। মেয়েটাকে তো এইভাবে রেখে দেওয়া যায় না, ওর একজন সঙ্গী দরকার, তা না হলে তো ওর সার্বক্ষণিক চিকিৎসা, রুকিয়া, এই জিনিসগুলা বাধাগ্রস্ত হবে। আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমি মেনে নিলাম, আমি বিয়েতে রাজি, আপনারা আয়োজন করেন। বিয়ে হয়ে গেল। এই বিয়েরও নাকি অনেক একটা লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনাটা লেখেন নাই। তো বিয়ের পর কিছুদিন আল্লাহর রহমতে ভালোই যাচ্ছিল। একদিন রাত্রে আব্দুর রব ভাইয়ের বাবা বাসায় ফিরে এসে দেখেন আগের মতো সেই ভয়াবহ অবস্থা। আব্দুর রব ভাইয়ের মা শূন্য উঠে যাচ্ছে, বারবার আছাড় খাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল এখানে, সেটা হচ্ছে খাট আর দেয়ালের মাঝখানে সামান্য ফাঁকা ছিল, সেখানে দিয়ে মানে একটা মানুষের হাতও নাকি প্রবেশ করতে পারে না। সেই ফাঁকা দিয়ে আব্দুর রব ভাইয়ের মায়ের মাথা ঠেলে ঢোকানোর চেষ্টা করছিল জিনগুলো। মনে হচ্ছিল যে আর অল্প কিছুক্ষণ দেরি হলে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে আল্লাহ যদি কারো হায়াত লিখে রাখেন, কেউ কি মারতে পারে? পারে না। ঠিক ওই মুহূর্তে আব্দুর রব ভাইয়ের বাবা বাড়িতে ফেরত আসেন, দ্রুত খাট সরিয়ে ওনার মাকে সেখান থেকে উদ্ধার করেন। ঘটনার যখন এগুলা ঘটছে তখন ওনার বাবা ভালো কবিরাজের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। একের পর এক অনেক কবিরাজকে দেখানো হয়, অনেক তাবিজ পরা দেওয়া হয়, ফলাফল একই। ওনার মায়ের শরীর থেকে সেই জিনদের প্রভাব একেবারে শেষ হচ্ছিল না।
অদ্ভুত ঘটনাগুলো তখনও চলতেই থাকতো। ওনার মা কখনো অজানা কিছুর প্রভাবে খিঁচুনি দিয়ে উঠতেন, কখনো মাঝরাতে ছায়াময় বিড়ালদের দৌড়ঝাঁপ দেখতে পেতেন। তবে আশ্চর্যের বিষয় ছিল, মা তখন আর ওভাবে ভয় পেতেন না। বারবার একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে এসব বিষয়ের সাথে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে আল্লাহর রহমতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। পরিবারের সবাই এক পর্যায়ে বুঝে নিয়েছিল হয়তো এই সমস্যা কোনোদিন পুরোপুরি যাবে না। ওনার মা বলতেন, জীবনে ওনার শরীরে প্রায় 250 মতো তাবিজ উনি ঝুলিয়েছেন। মানে অ্যাট এ টাইম উনি প্রায় 250 তাবিজ শরীরে ঝুলিয়েছেন, কিন্তু কোনোটাই কিছুই হয় নাই, যা তাই। আসলে আল্লাহর ইচ্ছা যে কি এটা বোঝা বড় দায়, আমরা বুঝতে পারি না। যখন আব্দুর রব ভাইয়ের মা দেখলেন কোনো কিছুতেই কিছু হয় না, এই অবস্থা থেকে উনি মুক্তি লাভ করতে পারছেন না, নিয়মিত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন যে আল্লাহ আমাকে এই অভিশপ্ত কষ্ট থেকে মুক্তি দিন, আপনি ছাড়া আমার কোনো সহায় নাই, আপনি যদি আমাকে সাহায্য না করেন পৃথিবীর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। অনেকের কাছেই সাহায্য চেয়েছি, কেউ সাহায্য করতে পারেনি, আপনি একমাত্র আমার ভরসা, আপনি আমাকে সাহায্য করুন। এইভাবে প্রতি রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, এইভাবে দোয়া করতেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। আব্দুর রব ভাই তো জন্মগ্রহণ করেছেন, তারপরও সমস্যা ছিল। 2004 সালে আব্দুর রব ভাইয়ের ছোট ভাই জন্মগ্রহণ করেছেন। এরপর থেকে আব্দুর রব ভাইয়ের মা লক্ষ্য করতেন ওনার শরীরের ভিতরকার যেই একটা সমস্যা ছিল এই জিনদের উপস্থিতির কারণে, এটা ধীরে ধীরে কমে যাচ্ছে, থেমে যাচ্ছে। জিনদের এই আসর, তারপরে শূন্যে তুলে ফেলা, আছাড় দেয়া, খিঁচুনি, ভয়াবহ চিৎকার, সবকিছু আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে মাঝে মাঝে তখনও সেই বিড়ালগুলোকে উনি দেখতে পেতেন, তবে তারা কোন এক অজানা কারণে ওনার মায়ের কাছে আসতে পারত না। সর্বশেষ একটা ঘটনা ঘটে 2006 সালের কোন একদিন। তখন আব্দুর রব ভাইয়ের মা আব্দুর রব ভাইয়ের মায়ের নানি বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেদিন আব্দুর রব ভাইয়ের বড় মামা বাজার থেকে একটি মাছ কিনেছে, মাছটা অনেক বড় ছিল, বড় একটা মাছ কিনে ঘরে ঢুকেছেন। হঠাৎ ঘরের ভেতরে সবাই শুনতে পেলেন ধপাস করে ঘরের ছাদের উপরে কিছু একটা পড়েছে। সবাই ভীত হয়ে ছুটে বাইরে এলো। তখন দেখা গেল ঘরের ছাদে সেই বিড়ালগুলো বসে আছে। এই প্রথমবারের মতো সবাই মিলে এই বিড়ালগুলোকে দেখতে পেয়েছিলেন। আশ্চর্যজনকভাবে এই বিড়ালগুলো কাউকে আক্রমণ করেনি, শুধু অনেকক্ষণ তাকিয়েছিল ওনার মায়ের দিকে। তারপর সবার চোখের সামনে এই বিড়ালগুলো ভ্যানিশ হয়ে গিয়েছিল। এরপর ওনার মায়ের সাথে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তবে যেই দীর্ঘ ধকল উনি পার করেছেন, এই কারণে শারীরিকভাবে ওনার ভিতরে কিছুটা অসুস্থতা আছে, যেটা এখনো আছে, তবে সেটা ওরকম মারাত্মক কিছু না। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা জিনিস শিক্ষা পাই। আমরা সব জায়গায় ঘুরছি, সব জায়গায় যাচ্ছি, হুজুরের কাছে যাচ্ছি, কবিরাজের কাছে যাচ্ছি, কেউ কিছুই করতে পারছে না। কিন্তু যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কেউ দোয়া করছে, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ফেরেশতা দিয়ে হোক, জিনের মাধ্যমে হোক, যে কোনো ভাবেই হোক, আল্লাহ তাআলা এই বিষয় থেকে হেফাজত করেছেন। এখানে আসলে কোন পদ্ধতিতে ওই জিনগুলো চলে গিয়েছিল, আসলে কি হয়েছিল, কেন আস্তে আস্তে ভেতর থেকে ওই জিনিসগুলো দুর্বল হয়ে আসছিল, কেনই বা ওই সময় ধপাস করে সবগুলো এসে হাজির হলো, সবার সামনে দৃশ্যমান হলো, আবার চলে গেল, পরে আর আসলো না, ভেতরে কোন মেকানিজম হয়েছে, এটা আজ পর্যন্ত জানা যায় নাই। এতটুকুই বোঝা যায় আল্লাহর ইচ্ছাতে এটা হয়েছে। প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে এরকম অনেকেই আমরা আছি যারা জাদু, বদনজর, জিনের আসর, দীর্ঘমেয়াদী সমস্যা আমরা ভুগছি। কোনো রুকিয়াতে কাজ হচ্ছে না, রুকিয়া করা হয়, একটু ভালো হয়, আবার সমস্যা শুরু হচ্ছে। প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে কারো উপরে। এই ঘটনা তাদের জন্য একটা উত্তম উদাহরণ হতে পারে। আমাদের মধ্যে এই ধরনের সমস্যা যাদের আছে, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই হেফাজত অবশ্যই 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 করবেন ইনশাল্লাহ। আমরা এরকম বেশ কয়েকটা ঘটনা কিন্তু পেয়েছি।
আমরা এই ঘটনার মাধ্যমেও জানতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রব ভাইকে। আমাদের তরফ থেকে স্পেশাল শ্রদ্ধা এবং সালাম আব্দুর রব ভাইয়ের বাবার জন্য, যিনি সবকিছু জেনে শুনে এরকম একটা ঝুঁকি নিয়ে আব্দুর রব ভাইয়ের মাকে বিয়ে করেছিলেন। উনি এরকম একটা দুঃসময় আব্দুর রব ভাইয়ের মায়ের পাশে এসে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিয়েছিলেন। আব্দুর রব ভাইয়ের মার জন্য সুস্থতা কামনা করছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম সৌরভ হাসান হিমেল। উনি বাংলাদেশের একটি রিনাউন্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করছেন। ওনার গ্রামের বাড়ি কোথায়, কোন জেলায়, সবকিছু ডিটেলসে উনি বর্ণনা করেছেন। এছাড়া ওনার পারিবারিক বেশ কিছু বিষয় বর্ণনা করেছেন। সেই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে আমরা সেই বিষয়গুলো প্রকাশ করার অনুমতি পাইনি। পুরো ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন আমরা সেই বিষয়গুলো প্রকাশ করতে পারছি না। এই যে হিমেল ভাই, উনি মাত্র 13 বছর বয়সে কয়েকশো একর জমির মালিক হয়েছেন। সম্পত্তি যখন ভাগাভাগি হয়েছে তখন উনি এটা পেয়েছেন। মাত্র 13 বছর বয়সী একটা ছেলে কয়েকশো একর জমির মালিক, এটা চিন্তা করা যায়? এই বিষয়টা কি সবাই স্বাভাবিকভাবে নিতে পারে? না, পারে না। কারা পারে নাই? হিমেল ভাইয়ের চাচারা। হিমেল ভাইয়ের বাবা, উনি বর্তমানে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। ওনার চাচারা কিন্তু ওইরকম ভাবে প্রতিষ্ঠিত নন, অন্তত চাকরি বাকরি হোক বা অন্যান্য দিক থেকে হোক। এই কারণে হিমেল ভাইয়ের বাবা এবং হিমেল ভাইকে তারা মারাত্মক রকম হিংসা করে। হিংসার বশবর্তী হয়ে ওনাকে এবং ওনার বাবাকে প্রায় নাকি ছোটবেলা থেকে ব্ল্যাক ম্যাজিক করত। আল্লাহ হেফাজত করেছেন। হিমেল ভাইয়ের উপরে একবার না দুবার না, অনেকবার মরণ বান মারা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে প্রতিবারই আল্লাহর নেককার বান্দাদের উসিলায়, তাদের রুকিয়ার মাধ্যমে এই বিষয়গুলো থেকে ওনারা মুক্তি পেয়েছেন। যেহেতু হিমেল ভাইয়ের বাবা একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়ার কারণে উনি দূরে থাকতে হয় তাকে। একটা সেনা কর্মকর্তা তো একটা ক্যান্টনমেন্টের ভেতরে নির্দিষ্ট কাজ করতে হয়, তার নির্দিষ্ট ইউনিট রয়েছে, সেইখানে তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যখন উনি করবেন তখন সাধারণ যে সিভিলিয়ান যারা রয়েছেন তাদের সংস্পর্শতে তাদের ওভাবে আসা হয় না, যার কারণে ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হলেও প্রভাবগুলো ওভাবে কাজ করতো না। কিন্তু হিমেল ভাই তো সিভিলিয়ান, ওনাকে তো বাইরে যেতে হয় লেখাপড়া করার কারণে, বা বেড়াতে যেতে হয়। মা বাবার সাথে বাইরে যখন যান, বা বাবার সাথে গেলেন না, মায়ের সাথে বাইরে গিয়েছেন, বা অন্য কোনো আত্মীয় স্বজনদের সাথে বাইরে গিয়েছেন, তখন কিন্তু কালো জাদুর প্রভাবটা ওনার উপর পড়ে যায়। এভাবে কিন্তু অনেকবার কালো জাদুর শিকার উনি হয়েছেন। এর থেকে আল্লাহ মুক্তিও দান করেছেন। 2023 সালে ভয়ঙ্কর রকমের কালো জাদু আবারও করা হয়। ওই সময় যখন ওনার উপর কালো জাদু করা হয় তখন উনি একটা অবয়বকে সবসময় দেখতেন। উনি যখন ক্লাসে থাকতেন ক্লাসেও দেখতেন একটা কালো আলখাল্লা পরা একজন লম্বা ব্যক্তি রুমের কোনায় দাঁড়িয়ে আছে, কখনো সোফায় বসে আছে, ক্লাসরুমের একটা পাশে দাঁড়িয়ে আছে, বা ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে, এরকম দেখা যেত। চেহারাটা তার ভালো করে বোঝা যেত না, মাথায় এক রকমের হুডি টাইপের জিনিস দেওয়া থাকতো। উনি তো বুঝে ফেলেছেন জিনিসটা কি, আর এই জিনিসটা যে উনিই দেখছেন এটাও তো উনি বুঝে ফেলেছেন। যে উনি যে আশেপাশে কাউকে বলবেন যে এই দেখ দেখ একটা জিনিস আমি দেখছি, তারা তো বলবে দূর তোর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এই টাইপের কথা বলবে। এই জন্য উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে ওনার সহপাঠীদের সাথে ওভাবে আলোচনা করতেন না। যেহেতু 13 বছর বয়স থেকেই উনি এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছেন, তাই উনার ধারণা তো হয়েছে যে উনি ছাড়া এই জিনিসগুলো কেউ দেখবে না। তবে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর উপর ভরসা করে উনি এই বিষয়গুলোতে ভয় পেতেন না। উনি ওনার কাজগুলো করার চেষ্টা করতেন। কিন্তু সমস্যা হতো কি, উনি রাত্রে যখন ঘুমাতে যেতেন ঘুমের ঘোরে কে যেন ওনার গলা চেপে ধরত। তো এই সমস্যাটা যখন শুরু হয় আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে পড়তে থাকেন।
ওনার মা এগুলো দেখে খুব চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন সময় যেই হুজুরদের কাছে ওনারা গিয়েছিলেন বা হিমেল ভাইকেও নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যক্তিদের সাথেও যোগাযোগ করেন। এর মধ্যে একজন বুজুর্গ টাইপের ব্যক্তিও ছিলেন, তাকে ফোন দেন হিমেল ভাইয়ের আম্মু, কিন্তু ফোন দিয়ে জানতে পারেন যে সেই বুজুর্গ ব্যক্তি মারা গেছেন। সেই ফোনটা ওই পরিবারের অন্য সদস্যরা ধরেছে। এই কথা শোনার সাথে সাথে হিমেল ভাইয়ের আম্মুর তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ অধিকাংশ ক্ষেত্রেই হিমেল ভাইয়ের উপরে করা ব্ল্যাক ম্যাজিকগুলো এই বুজুর্গ ব্যক্তি রুকিয়ার মাধ্যমে কাটিয়ে দিয়েছিলেন। এখন কি করবেন? এদিকে হিমেল ভাইয়ের আরো ছোট 2টা ভাই রয়েছে, এখন তো এদের উপর ব্ল্যাক ম্যাজিক করবে। এরকম হতে হতেই হঠাৎ করে হিমেল ভাইয়ের রক্ত বমি শুরু হয়। উনি দিনের ভিতরে কয়েকবার রক্ত বমি করতেন। তখন হিমেল ভাইয়ের মা বিভিন্ন জায়গায় ভালো করে খোঁজ খবর লাগানো শুরু করেন যে এলোমেলো লোকের কাছে দেখানো যাবে না, ভালো লোককে দেখাতে হবে। তখন ব্রাহ্মণবাড়িয়ার একজন ভালো হুজুরের সন্ধান ওনারা পান। ওনার খালার দিক থেকে এই তথ্যটা আসে, উনি নাকি বেশ ভালো কালো জাদু কাটাতে পারেন। হিমেল ভাইয়ের মা তো সাথে সাথে সেখানে নিয়ে যেতে চান। ওনারা তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের অফিসার্স কোয়ার্টারে থাকতেন। বিভিন্ন কারণে অফিসিয়াল যে গাড়ি, এই গাড়িটা ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতেই হিমেল ভাইকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন হিমেল ভাইয়ের আম্মু। কারণ অফিসিয়াল গাড়ি, বিশেষ করে আর্মির গাড়িগুলো নিয়ে যদি মুভ করা হয় এই দূরের জায়গাগুলোতে, তারপর এই কাজটা তো বেশ স্পর্শকাতর একটা কাজ, যেহেতু প্যারানরমাল বিষয়, এই বিষয়গুলোতে আসলে অফিসিয়াল গাড়িটা ইউজ করা ঠিক হবে না। ওনাদের ব্যক্তিগত গাড়ি ছিল। আর ওই সময়ে হিমেল ভাইয়ের বাবাও ওনার কর্মব্যস্ততাটা বেশ বেশি ছিল, যার কারণে উনি যেতে পারেননি। ওনাদের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার যিনি ছিলেন তার নাম ছিল মামুন। এই মামুন ভাই মূলত উনি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানতেন, খুব কঠিনভাবে এই জিনিসগুলো হ্যান্ডেলও করতে পারতেন। তা আমরা এই ঘটনার মধ্যে জানতে পারবো। তো ওই সময়ে এই কাজগুলোর সাথে কারা ডিল করবেন সিদ্ধান্ত হয় যে এই হিমেল ভাইয়ের নানি যাবেন সাথে। এই কারণে চট্টগ্রাম থেকে আগে নোয়াখালীতে আসছেন ওনারা। নোয়াখালীতে আসার পর নানিকে সাথে করে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দিয়েছেন। তো চট্টগ্রাম থেকে ওনারা দুপুরের দিকে রওনা হয়েছেন, সন্ধ্যার দিকে নোয়াখালীতে পৌঁছেছেন। তো নানিকে সাথে করে নিয়ে রওনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। ঘটনা শুরু এখান থেকেই। এই ঘটনার সাক্ষী হিমেল ভাই, হিমেল ভাইয়ের মা, হিমেল ভাইয়ের নানি এবং ওনার ছোট 2 ভাই, আর এই যে মামুন ভাই যিনি গাড়ি চালাচ্ছেন। গ্রাম থেকে বেরিয়ে মফস্বলের রাস্তা দিয়ে সবে জেলা সদরের দিকে ওনারা যাচ্ছেন, তখন ওনারা সবাই দেখতে পান একটা কালো মতো লোক লুঙ্গি গোছানো গাছে উঠছে। রাত তখন 8টার কাছাকাছি বাজে। তখন হিমেল ভাইয়ের আম্মু বলে উঠছেন, আচ্ছা এই লোকটা এত রাত্রে গাছে কেন উঠছে? তখন এই যে ড্রাইভার মামুন ভাই বলেন যে ম্যাডাম হয়তোবা পাখি ধরতে উঠতেছে। এই সময় তো ধানের সময়, এখন শালিক পাখির বাচ্চা পাওয়া যায় গাছে, মনে হয় এগুলোই ধরতে উঠতেছে, এগুলো আবার বিক্রি করে। শালিক পাখি আবার কথা বলতে পারে, ময়না পাখির মতো কথা শেখালে এই শালিক পাখির বাচ্চাগুলো আবার দাম দিয়ে কেনা যায়। তো এই যে মামুন ভাই উনি কিন্তু আবার ওনাদের গ্রামেরই লোক ছিলেন। তো এই কথা শোনার পর হিমেল ভাইয়ের আম্মু আর কিছু বলেন নাই। এর কিছুক্ষণ পর ওনারা দেখতে পান রাস্তার পাশের বাগান থেকে একটা মানুষ বের হয়ে আসছে, তার হাতে একটা টর্চ লাইট। ওনারা যেতে যেতে ওই লোকটা ওনাদের গাড়ির পাশে চলে আসে। গাড়ি তো এগিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা সবাই একটা অদ্ভুত রহস্যময় জিনিস দেখেন। সেটা হচ্ছে গাড়ি চলছে প্রায় 70 কিলোমিটার/আওয়ার স্পিডে, আর ওই লোকটা গাড়ির পাশাপাশি হাঁটছে। 70 কিলোমিটার স্পিডে একটা গাড়ি চলছে আর পাশে একটা লোক হেঁটে যাচ্ছে গাড়ির তালে তালে। এটা কি সম্ভব? সম্ভব নয়। এই বিষয়টা তখন হিমেল ভাইয়ের আম্মু বুঝতে পারেন। উনি তো দোয়া দরুদ পড়া শুরু করছেন এবং দোয়া দরুদ পড়ে গাড়ির সবাইকে ফু দিচ্ছেন। এই যে মামুন ভাই যিনি ড্রাইভার, উনি কিন্তু নির্বিকার ভাবে গাড়ি চালাচ্ছিলেন। এভাবে কিছুক্ষণ পর ওনারা সোনাইমুড়ি বাইপাস ক্রস করে লাকসাম রোডে ঢুকে পড়েছেন। তখন ওরা দেখতে পান
গাড়ির পাশাপাশি একটা বিড়াল একটু জোরে হেঁটে যাচ্ছে। বিড়াল কিন্তু যখন একটু জোরে হেঁটে যায় কেমন হয়, শরীরটা দুলিয়ে দুলিয়ে হালকা করে একটু দৌড়ানো আর কি, ওরকম। তো বিড়াল যেভাবে আসলে জোরে হাঁটে ওইভাবে হাঁটছে। তখন কিন্তু গাড়ির মিটারে স্পিড 80+ দেখাচ্ছে। তখন এই যে মামুন ভাই, ওই মামুন ভাই হিমেল ভাইয়ের আম্মুকে বলেন যে ম্যাডাম মিটারটা মনে হয় খারাপ হয়ে গেছে, আমি কিন্তু গাড়ি অনেক আস্তেই চালাচ্ছি। তো এই কথা শুনে ওনারা সবাই তো একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছেন। ওনারা বুঝতে পেরেছিলেন এই যে এই মামুন ভাই পরিস্থিতি সামলানোর জন্য কথা বলছেন, যেন ওনারা ভয় না পান। এর কিছুক্ষণ পর ওনারা আর কিছু দেখেন নাই। ওনারা যখন কুমিল্লার পদুয়ার বাজার পার হচ্ছিলেন তখন ওনারা দেখতে পান রাস্তার মাঝের যেই ডিভাইডার, এই ডিভাইডার দিয়ে একটা উঁচু লম্বা মানুষ হাঁটছে, কালো একটা পোশাক পরা। এইটাকে দেখে তো হিমেল ভাই চিনে ফেলেছেন, আরে এটা তো সেই লোক যেটাকে আমি সব জায়গায় দেখি, এটাকে এখানে দেখা যাচ্ছে। এই লোকটাকে এবার সবাই দেখছে, গাড়িতে থাকা মামুন ভাইও দেখছে যিনি ড্রাইভার, হিমেল ভাই দেখছে, হিমেল ভাইয়ের আম্মু দেখছে, তার নানি দেখছে, হিমেল ভাইয়ের ছোট 2 ভাই দেখছে, মানে সবাই দেখতে পাচ্ছে। এইবার এই জিনিসটাকে দেখার পর মামুন ভাই বেশ চমকে ওঠেন এবং ভয় পেতে থাকেন। এতক্ষণ কিন্তু ওনার মধ্যে ভয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। উনি দ্রুত গাড়িতে সূরা ইয়াসিন ছেড়ে দেন। এই যে এই অবয়বটাকে কিন্তু এতদিন শুধু হিমেল ভাই দেখতেন, আর কেউ কিন্তু দেখতো না, কিন্তু এবার সবাই দেখেছে। এদিকে সূরা ইয়াসিন ছেড়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে ওনারা যখন পৌঁছেছেন তখন রাত প্রায় 3টা। ওনাকে আগেই কল দেওয়া হয়েছিল, তাই উনি জানতেন যে ওনারা আসবেন। যখন গাড়িটা নিয়ে ওই বাড়িতে যাওয়া হয় তখন ওই বাড়ির যিনি হুজুর আর কি, এই মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে মামুন, আসলেই আপনার সাহসের তারিফ করতে হয়, আল্লাহর রহমতে আপনি খুব সাবধানে গাড়ি চালিয়ে এসেছেন। এই কথাগুলো যখন বলছিলেন যে হঠাৎ করে মামুন ভাইকে প্রশংসা করছেন, বিষয়টা শুরুর দিকে বুঝতে পারেন নাই। ওই হুজুর এসে গাড়িতে কিছু পানি ছিটিয়ে দেন, এটা পড়া পানি ছিল। তখন হুজুর সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যান এবং বলেন যে আপনারা যা যা দেখছিলেন এই সবগুলোই ছিল ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন। ওই যে গাছে একটা লোক ওঠা, পরে গাড়ির পাশাপাশি একটা লোক হেঁটে যাওয়া, গাড়ি স্পিডে চলছে তারপর হেঁটে যাচ্ছে, এরপর বিড়াল, ডিভাইডারের উপর একজন লোক। এরপর ওই হুজুর আরো বলেন যে এই পিশাচগুলো, বিশেষ করে এই যে যেই কালো আলখেল্লা পরে যে পিশাচটা, এই পিশাচটা নাকি মামুন ভাইকে স্বপ্নের মধ্যে এসে বেশ কয়েকবার হুমকি দিয়েছে যে তুই যদি গাড়ি চালিয়ে এদেরকে এই ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যাস তাহলে তোকে কিন্তু মেরে ফেলবো। উনি এগুলোতে পাত্তা না দিয়ে, নিজের জীবনের মায়া না করে এবং এই বিষয়টা নিয়ে কাউকে কিছু বলেনও নাই, বললে আবার ইনারা ভয় পাবেন, উনি কিন্তু চলে আসেন। মূলত ওই অবয়বটাকে যখন উনি দেখেছেন ওই ডিভাইডারের উপরে, তখন উনিও বেশ চমকে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। তো যাই হোক, হুজুর খুব ভালো করে রুকিয়া করে দেন। হুজুর বলে দেন যে এই হিমেল ভাইকে আপাতত বাড়িতে যাওয়া যাবে না, টানা 2 সপ্তাহ হুজুরের বাড়িতে অবস্থান করতে হবে, আর অন্যদেরকে কিছু আমল দিয়ে দেন। 14 দিন হিমেল ভাই হুজুরের বাড়িতেই ছিলেন। হুজুর তার পদ্ধতি অনুযায়ী টানা রুকিয়া করেছেন। আল্লাহর অশেষ রহমতে এই অবস্থা থেকে উনি মুক্তি পেয়েছেন, উনি সুস্থ হয়ে গেছেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি সুস্থই আছেন। প্রিয় লিসেনার্স, অনেকের সম্পদ নাই, আমরা মনে করি আহা আমার কোনো সম্পদ নাই, থাকলে কতই না ভালো হতো, জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যে কাটাতে পারতাম। আবার অনেকের সম্পদ আছে, এই সম্পদটাই তাদের অশান্তির কারণ হয়ে গিয়েছে, তাদের প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। 13 বছর বয়সী একটা ছেলে যখন এই পরিমাণ সম্পত্তির মালিক হয়, আর হিংসার বশবর্তী হয়ে যখন আত্মীয় স্বজনরা তার উপর কালো জাদু করতে থাকে, একটা 13 বছর বয়সী ছেলে কতটুকুই বা বোঝে এই দিন দুনিয়া সম্পর্কে। 13 বছর বয়স থেকে এখন পর্যন্ত এগুলোর সাথে ফাইট করে করে ওনাকে আসতে হচ্ছে। আমরা দোয়া করি আর যেন উনি এই ধরনের প্রবলেম ফেস না করেন। যারা এই কাজগুলো করছেন, আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। যদি হেদায়েত কপালে না থাকে
তাহলে আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দান করুন। যেহেতু হিমেল ভাইয়ের বাবা একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সঙ্গত কারণে আমরা বেশ কিছু বিষয় এড়িয়ে গিয়েছি। এক্সাক্ট ওনাদের বাড়ির লোকেশন বা এই সমস্ত বিষয়গুলো। আল্লাহ এই ধরনের লোকদেরকে হেফাজত করুন যারা প্রতিনিয়ত কালো জাদুর শিকার হচ্ছেন। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আব্দুল্লাহ। উনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। ঘটনাটি ওনার বড় খালুর সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল 1996-97 সাল এমন একটা সময়। ওনার বড় খালু তখন গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসাবে কাজ করতেন। তো উনি যখন বাড়িতে ফিরতেন, ফেরার সময় উনি বেশ অনেকটা পথ পায়ে হেঁটে ফিরতেন। ওনার ডায়াবেটিসের সমস্যা ছিল, যার কারণে উনি বাসা থেকে বেশ অনেকটা পথ পায়ে হেঁটে সেই ফ্যাক্টরিতে যেতেন, পায়ে হেঁটে ফিরতেন। হাঁটাহাঁটি বেশি হলে শরীরটা ভালো থাকবে, এই জন্য উনি মাঝে মাঝেই বাড়িতে ফিরতে রাত করতেন। বিশেষ করে এমন কিছু অর্ডার চলে আসে, এই অর্ডারগুলো খুব দ্রুত শিপমেন্টের জন্য পাঠিয়ে দিতে হবে। এখন শিপমেন্ট করার জন্য কিন্তু বেশ কাজের প্রেশার থাকে, সুপারভাইজারদের উপরেও কিন্তু কাজের প্রেশার থাকে যে কর্মীদেরকে দিয়ে যেন দ্রুত কাজগুলো করানো হয়। তো এমন একটা শিপমেন্টের অর্ডার ছিল ওনার। তবে এই শিপমেন্টটা করতে গেলে কমপক্ষে 2 মাস সময় লাগবে, মানে খুব করে খাটাখাটুনিও যদি করা হয় 2 মাস সময় লাগবেই। কয়েক লক্ষ পিস সম্ভবত পোলো শার্ট বা এই টাইপের কোনো কিছু একটা, যতটুকু আব্দুল্লাহ ভাই মনে করতে পেরেছেন আর কি, এরকম কোনো কিছু একটা অর্ডার ছিল। তবে প্রায় 2 মাসের মতো সময় লাগবে এটা করতে। ওনাদের ওই ফ্যাক্টরিতে যে পরিমাণ ওয়ার্কার ছিল, তাদের পক্ষে এই সময়ের আগে কাজ ডেলিভারি দেওয়া সম্ভব না। ওনারা ওই বায়ারদের সাথে ওভাবেই কথা বলে নিয়েছিলেন, বায়াররাও রাজি ছিল, তাই কাজের প্রেশারটা চলছিল। আর ওভারটাইম তো পাবেই, এই জন্য শ্রমিকদের মধ্যে ওরকম কোনো সমস্যা ছিল না। শ্রমিকরাও কাজ করছে, অনেকে রাত করে বাড়ি যেতেন। তবে এই যে খালু যখন বাড়িতে ফিরতেন, ওনার বাসার কাছাকাছি মোটামুটি আধা কিলোমিটারের মধ্যে ওনার সাথে যাওয়ার মতো লোক পাওয়া যেত না। ওইটুকু পথ রাতের বেলা ওনাকে একাই হেঁটে আসতে হতো। তো উনি অন্যান্য রাতের মতো হেঁটে আসছেন। রাত তখন আনুমানিক 1টার বেশি বাজে। উনি হেঁটে আসছেন, হঠাৎ করে দেখেন বোরখা পরা একজন মহিলা, উনি যেই দিকে যাচ্ছেন রাস্তার ঠিক অপর পাশে, ওই দিকটাতেই যাচ্ছেন, মানে একদম পাশাপাশি হেঁটে যাচ্ছেন। তো খালু চিন্তা করলেন যে মনে হয় কোনো গার্মেন্টসে চাকরি করে এরকম কোনো মেয়েই হবে। আবার উনি চিন্তা করলেন যে এত রাত্রে এদিকে যাচ্ছে, আমাদের যে গার্মেন্টস এটারই কোনো কর্মী কিনা। জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাদের গার্মেন্টসের কেউ? তো ওই ভদ্র মহিলা খুব সুন্দরভাবে জবাব দিলেন যে না, আমি ওই গার্মেন্টসে চাকরি করি না। তখন আবার খালু জিজ্ঞেস করলেন তাহলে আপনি এত রাত্রে যাচ্ছেন, আপনার গার্মেন্টসেও কি কোনো কাজের প্রেশার আছে? তখন বলে যে না, আমি কোনো গার্মেন্টসেই চাকরি করি না, আমি অন্য একটা কাজ করি। তবে আমার ডিউটিটা আসলে সন্ধ্যার পরে থাকে, তো সন্ধ্যার পরে অনেকটা সময় থাকে, সারাদিন আমার কোনো ডিউটি থাকে না, এই জন্য আমার বাড়িতে ফিরতে রাত হয়। তখন খালু বলছেন যে আপনি এত রাত্রে একা একা যাচ্ছেন, সাথে একজন পুরুষ লোক রাখবেন, এটা ভালো, এই পথটা তো নির্জন, কোনো একটা লোক সাথে রাখবেন। তো ওই মহিলা আর কোনো কথা বলেন না, আর খালু এই বিষয়টা নিয়ে আর খুব বেশি কথা বলেন নাই, কারণ একা একটা মহিলা তো রাতের হেঁটে যাচ্ছে, তার সাথে আর কি গল্প করবেন। তো খালু কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখেন ওই মহিলাটা নাই। খালু চিন্তা করছেন হয়তো পাশের কোনো অলিগলিতে চলে গেছে। পরের রাত্রে খালু প্রায় একই সময় যখন ফিরছিলেন, আবার দেখেন ওই মহিলাকে। তো ওই মহিলাকে দেখার পর খালু বলছেন যে ও আপনার সাথে তো আজকেও দেখা হয়ে গেল। তখন ওই মহিলা বলছে যে হ্যাঁ, আপনার সাথে তো আজকেও দেখা হয়ে গেল, ভালোই হয়েছে, এত রাত্রে এই পথ দিয়ে যাওয়ার সময় আপনার সাথে দেখা হইলো, একটু কথা বলতে বলতে কিছুটা পথ তো আগানো যাবে। এই মহিলা কিন্তু মাথার উপরে অর্থাৎ মুখের উপরে একটা
কাপড় দিয়ে রাখতো, তার চেহারা কিন্তু দেখা যেত না, এবং হাত মোজা পা মোজা পরা থাকতো। একদম খাস পর্দা করা একজন নারী বলতে যেটা বোঝায় তেমন। তো এমন একজন নারীর সাথে খালু কিন্তু খুব সতর্কতার সাথে এবং তার সম্মান রক্ষা করে কথা বলার চেষ্টা করতেন, যাতে করে তার কোনো কথায় ওই মহিলা কোনো কষ্ট না পায় বা তার কোনো সম্মান হানি না হয়। তো এই জন্য কিছু টুকিটাকি কথাবার্তা বলতেন আর কি। এইভাবে কিন্তু প্রতি রাত্রেই তার সাথে দেখা হতো। এদিকে খালুও রাত করে বাড়িতে ফিরতেন। তা এই যে এই মহিলাটার সাথে দেখা হচ্ছে, যেহেতু ওই মহিলা নিজে থেকে তার বাড়ি ঠিক কোন গ্রামে বা কি আশয় বিষয়গুলো বলছে না, খালুও কিন্তু আগ বাড়িয়ে জিজ্ঞেস করছেন না। দেখা গেল যে জিজ্ঞেস করা হলো, মহিলা মাইন্ড করে বসলো, এই জন্য খালু এইগুলো নিয়ে আর বিষয়ে একটা কথাবার্তা বলতেন না। তো এইভাবে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে। ওই মহিলার সাথে জাস্ট খালি হালকা কথাবার্তা, কেমন আছেন, ভালো, তার নামও জিজ্ঞেস করেননি কখনো। তো এইভাবে কথাবার্তা হালকা বার্তা ওইভাবেই চলছিল। 1 মাস পরে খালুর মধ্যে কিছু অসুস্থতা খালু লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে উনি কাজে ওইভাবে আর এনার্জি পাচ্ছেন না। উনি চিন্তা করেছেন যেহেতু টানা 1 মাস উনি এরকম পরিশ্রম করছেন বেশি, এই জন্য হয়তোবা শরীরে একটা ধকল যাচ্ছে। কিন্তু মনে হচ্ছিল যে ওনার শরীরটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কিন্তু অনেক সময় শুকিয়ে যায়, ওজন হঠাৎ করে দ্রুত কমতে থাকে। উনি এমনটাই চিন্তা করেছিলেন যে হয়তোবা ওজন দ্রুত কমে যাচ্ছে। উনি কিছু ট্রিটমেন্টও নিয়েছিলেন এই বিষয়ে, এছাড়া উনি অন্য কোনো কিছু ভাবেন নাই। পরিবার থেকে লক্ষ্য করলো যে খালু অনেক বেশি মাত্রায় শুকিয়ে যাচ্ছেন। তখন পরিবার থেকে বলা হলো, তুমি তো ডায়াবেটিসের পেশেন্ট, তুমি খুব বেশি মাত্রায় পরিশ্রম করতেছো, এটা তো ঠিক হচ্ছে না, শরীরটা কোলাপস করতে পারে বা শরীর ভেঙে পড়তে পারে, তুমি কাজ কমাই দাও, তুমি কাজ কমাই দিয়ে আর একজন সুপারভাইজারকে তোমার সাথে নাও বা দায়িত্ব একটু বন্টন করে দাও। তখন খালু বলতেছেন যে এতদিন কাজ করলাম, আর তো অল্প কিছুদিন আছে শিপমেন্টের, এখন আমি যদি এই সময়ে শেষ সময়ে এসে যদি ভালো করে কাজ না করি, তাহলে তো শিপমেন্টটা ঠিক টাইমে ডেলিভারি হবে না, মালিকও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। যদি অর্ডারটা ক্যান্সেল হয় তাহলে আমাদের সবারই কিন্তু ক্ষতি হয়ে যাবে। ডাক্তার দেখানো হলেও ডাক্তার কিন্তু ওরকম কোনো সমস্যা ধরতে পারলেন না। ডাক্তার যে টেস্টগুলো দিয়েছিলেন সবগুলো টেস্টের রিপোর্ট কিন্তু নর্মাল, তবে একটা জায়গায় এসে অ্যাবনর্মালিটিস ধরা পড়েছে। সেটা হচ্ছে খালুর শরীরে রক্ত কম। ডাক্তার বলেন যে আপনার শরীরে তো রক্ত কম দেখা যাচ্ছে, আপনার কি রক্তশূন্যতা রোগ আছে? খালু বলেন, না তো, আমার তো কখনো রক্তশূন্যতা রোগ ছিল না। তখন ডাক্তার বলেছেন যে খুব দ্রুততার সাথে আপনার শরীরে 3 থেকে 4 ব্যাগ রক্ত দিতে হবে। তখন খালুর যেই ব্লাড গ্রুপ ছিল সেই ব্লাড গ্রুপের প্রায় 3 ব্যাগ রক্ত ওই দিনই দিতে হয়েছিল। এরপর অবশ্য খালু একদিন ছুটি নিয়েছিলেন বাড়িতে বিশ্রামের জন্য, এরপর আবার উনি যাত্রা শুরু করলেন। তো এইভাবে অনেক দিন আরো পার করলেন, অনেক দিন বলতে আরো প্রায় 1 মাসের কাছাকাছি। খালু কিন্তু ওই শুকিয়েই যাচ্ছেন, খালু শরীরে শক্তি পান না, প্রতিদিন মনে হয় তার শরীরের শক্তি একটু একটু করে কমছে, ওনার মাথা ঘোরায়, মানে চোখে উনি ঝাপসা দেখতে থাকেন। তো এইটা ডায়াবেটিসের লক্ষণই সবাই মনে করেছিল। এর ভিতরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে অনেক দিন যাবার পর খালু উনি যখন ওই হাঁটছিলেন, ওই মহিলার সাথেও দেখা হয়ে যায়। তখন খালু ওই মহিলাকে বলেন যে আপা, অনেকদিন তো আপনার সাথে রাতের বেলা হাঁটাচলা করলাম, আপনাকে তো দেখা হইলো না কখনো, যে আপনার চেহারা কেমন, আমি তো আপনাকে কখনো দেখলাম না, কিছু মনে না করলে আপনার চেহারাটাকে আমি দেখতে পারি? তো এতদিন কিন্তু খালু বলেন নাই। কি মনে করে তখন মনে হয়েছে যে এইটা বলি, আবার চিন্তা করছেন যেটা বলবো, উনি একজন খাস পর্দা করে মহিলা, আবার রাগ করে ওঠে কিনা। কিন্তু খালু কি মনে করে বলছেন উনি নিজেও বলতে পারেন না। হয়তো বা ওনার শরীর অসুস্থ ছিল, মাথাটা ওইভাবে কাজ করছিল না, স্বাভাবিক সেন্স কাজ করছিল না, এটাও হতে পারে। তখন ওই মহিলা বলতেছেন যে আমার চেহারা দেখবেন? হ্যাঁ, দেখাতে পারি, কোনো সমস্যা নেই, দেখেন। এই বলে ওনার মুখের উপরে দিয়ে রাখা কাপড়টা উঁচা করেছেন। তো উঁচা করার পর দেখা গেল 8-10টা স্বাভাবিক মহিলার চেহারা যেরকম হয়, দেখে মনে হচ্ছে তার বয়স হয়তো বা 35 থেকে 40-এর মাঝামাঝি হবে, এরকম একজন ফর্সা ভদ্র মহিলার চেহারা যেরকম হয় ওই রকম। তো এটা দেখার পর খালু তো আর কোনো কিছু ভাবেন নাই। কিন্তু এরপরে যেটা হয়,
এইটার জন্য খালু মোটেও প্রস্তুত ছিলেন না। ওই মহিলা তখন খালুর দিকে তাকিয়ে বলে, কিরে দেখছিস চেহারা, আর কিছু দেখবি না, এই দেখ। এই বলে ওই মহিলা এত বড় হা করেছে, ওই মহিলার চোয়ালটা প্রায় 1 হাত নিচে নেমে এসেছে। আমরা যদি হা করি আমাদের মুখের চোয়াল কিন্তু নিচ দিকে নেমে আসে, 1 হাত নিচে নেমে এসেছে। আর ওনার দাঁতগুলো মনে হচ্ছে প্রত্যেকটা দাঁত প্রায় 1/2 হাতের উপরে লম্বা, উপরের পাটির দাঁত 1/2 হাত লম্বা, নিচের পাটির দাঁত 1/2 হাত লম্বা, আর প্রত্যেকটা দাঁতের মাঝখানে প্রায় 1 ইঞ্চি করে ফাঁকা, এরকম মনে হচ্ছে। আর হঠাৎ করে মনে হলো ওই মহিলার মাথাটা অনেক বড় হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর খালু এমন ভয় পেয়েছেন, মনে হচ্ছে যে উনি ওখানেই স্ট্রোক করে মারা যাবেন। তখন ওই মহিলা ওই অবস্থাতে বলে ওঠে, তোরে যা খাওয়ার দরকার আমি খাইয়ে ফেলছি, আর আমার তেমন কোনো কাজ নাই, তুই শেষ, যা বাড়ি যা। এটা বলার সাথে সাথে নাকি ওই মহিলা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। খালু তো ওখানেই সেন্সলেস হয়ে পরবর্তীতে পড়ে যান ওই মহিলা অদৃশ্য হয়ে যাওয়ার পরে। এদিকে উনি বাড়িতে ফিরছেন না। ওই সময় কিন্তু ওনার কাছে মোবাইল ফোন ছিল না। তখন পরিবার থেকে হাতে একটা টর্চ লাইট নিয়ে আগানো শুরু করেন। বেশ কিছুটা পথ আগানোর পর খালুকে ওইখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খালুকে যখন ওখান থেকে নিয়ে আসা হয়, জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। জ্ঞান ফেরার পর উনি তো এলোমেলো কথা বলছেন, ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। যখন উনি একটু স্বাভাবিক হয়েছেন তখন উনি বলেন যে ঘটনাটা কি। এরপর যখন ডাক্তারকে বলা হয় যে ডাক্তার সাহেব এখন ওনাকে একটু ভালো করে টেস্ট করেন তো, সমস্যাটা কি। কারণ খালু তো অজ্ঞান হয়ে গেছে, স্বাভাবিক স্যালাইন ট্যালাইন দিয়ে রাখছে হসপিটালে, কেউ ওরকম কোনো টেস্ট করেনি। এরপর যখন টেস্ট করা হয় তখন যে রিপোর্ট আসে সেটা রীতিমতো অ্যালার্মিং রিপোর্ট। ডাক্তার বলে যে এই লোক কিভাবে বেঁচে আছে, এই লোকের তো আসলে কোনোভাবে বেঁচে থাকার কথা না, তার শ্বাস প্রশ্বাস কিভাবে চলছে। ডাক্তার বলে ওনার শরীরের যে বিভিন্ন অর্গানগুলো আছে এর অর্ধেক অর্ধেক খাওয়া, আর ওনার শরীরে রক্ত বলতে কিছুই নেই, মানে তার ফুসফুসের অর্ধেকটা খাওয়া। 2টো কিডনি, একটা কিডনির অর্ধেক খাওয়া আর একটা কিডনির অর্ধেক খাওয়া, মানে অর্ধেক অর্ধেক নাই। তাহলে এরকম যদি হয়ে থাকে একটা মানুষ কিভাবে বাঁচে। আর ওনার শরীরে রক্তও নেই, এইটা কিভাবে সম্ভব। ডাক্তারও তো পুরো অবাক। খালু ওই দিন রাত্রেই মারা যান। উনি এই বিষয়টা বলতে পেরেছিলেন। পরবর্তীতে খালুর পরিবার থেকে চিন্তা করা হয় যে ওই মহিলাটা আসলে কে ছিল। আশেপাশে খোঁজ খবর নিয়ে এমন কোনো মহিলার সন্ধান না পাওয়া গেলেও, কারণ এটা যে আসলে কোনো মানুষ ছিল না এটা তো নিশ্চিত। ভালো একজন হুজুরের কাছে যখন গিয়েছিলেন তখন ওই হুজুর যে তথ্য দিয়েছিলেন সেটা এরকম যে এই জিনিসটা খুব ভয়ঙ্কর এক ধরনের মহিলা জিন। এদেরকে অনেক জায়গায় কালপরি বলা হয়। এই কালপরি যদি একবার কারো পিছু নেয় তখন সে দূর থেকেই মানুষের রক্ত খেতে পারে, এমনকি দূর থেকেই তার শরীরের ভিতরকার অর্গানগুলো নাকি খেতে পারে। আর এই কালপরি যদি একবার কারো পিছু নিয়ে নেয় তার বাঁচাটা খুব মুশকিল হয়ে যায়। যেহেতু খালু এই বিষয়টা নিয়ে পরিবারের কারোর সাথে আলোচনা করেন নাই, খালু ওইভাবে বুঝতেও পারেন নাই। যদি উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন, যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করার পর পরিবারের সদস্যরা করে একটু সন্দেহ করে যদি হুজুরের কাছে যেতেন তাহলে হয়তোবা এই বিষয়টা থেকে সমাধানের একটা পথ বেরিয়ে আসতো। খালু যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা করেন নাই, আলোচনা করার প্রয়োজনীয় বোধ করেন নাই। খালু কেন আলোচনা করেন নাই চিন্তা করছেন যে পরিবারের সদস্যদেরকে বলবো, অর্থাৎ খালাকে বলবেন, খালা বলবেন যে তুমি রাত্রেবেলা একটা মহিলার সাথে কথাবার্তা বলার দরকারটা কি, তার স্ত্রী আবার মাইন্ড করতে পারেন। তো যেহেতু এরকম একটা সংসারে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য খালু এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন। এটাই ছিল ওনার জীবনের ভয়ঙ্কর একটা ভুল সিদ্ধান্ত। প্রিয় লিসেনার্স, এই যে কালপরি খুবই ভয়ঙ্কর এক ধরনের মহিলা জিন, এগুলো দূর থেকেই মানুষকে খেয়ে ফেলতে পারে। একটা স্বাভাবিক মানুষ তাকে সুস্থ স্বাভাবিকভাবে দেখা যায় আপাতত দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে, তাকে কিন্তু
একদম শেষ করে দিচ্ছে। মূলত তার রক্তগুলো যে খেয়ে ফেলছিল এই কারণে উনি শুকিয়ে যাচ্ছিলেন। এটা কিন্তু ডাক্তাররা ওই সময় বুঝতে পারেনি। ডাক্তাররা তাদের রিপোর্টে একদম নর্মালি পাচ্ছিলেন সবকিছু। আর ওনার ডায়াবেটিস থাকার কারণে ওই রিলেটেড সমস্যাই মনে করেছিলেন অনেকেই। এটাই ছিল অন্যতম আর একটা ভুল। তো খালু তো পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওই কালপইটাকেও আর হাজির করা হয়নি, তাকে ডাকাও হয়নি, তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়নি, কারণ এটাই তাদের একটা কাজ। খালুকে একা একা রাস্তায় পেয়েছে, শনাক্ত করছে যে এই লোকটা একা একা যাবে আরো কিছুদিন, এইটাকে ধরা যায়। ওই নির্দিষ্ট জায়গায় এসে খালু যেখানে একা একা হাঁটেন ওই জায়গায় এসে ওই মহিলাটার আবির্ভাব হতো, আর তখনই খালুর ক্ষতি করেছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের থার্সডে নাইটের 172তম জন্য নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি উনি ওনার মেজ ফুপুর মুখ থেকে শুনেছিলেন। আর ঘটনাটি ঘটেছিল ওনার মেজ ফুপার এক চাচাতো ভাইয়ের সাথে, যার নাম হচ্ছে নওশের আলী। ঘটনাটি ঘটেছিল 1992 কি 93 সালের দিকে। ওই সময় শীতকাল, কোনো এক শীতের রাত্রে এই ঘটনাটির সূত্রপাত। তো এই যে মেজ ফুপু, এই মেজ ফুপুর বাড়িতে ওবায়দুল ইসলাম ভাই গিয়েছেন খুবই কম সংখ্যক বার, সর্বসাকুল্যে 5 বার গিয়েছেন আর কি। শেষবার গিয়েছিলেন 2016 সালে, তখন উনি এই ঘটনাটি শুনেছিলেন। ফুপু 2023 সালে মারা গিয়েছেন। তো ফুপু বলেছিলেন যে এই ফুপার যে চাচাতো ভাই, যার নাম নওশের আলী, তো এই যে নওশের আলী উনি ছিলেন খুবই ভালো একজন মানুষ, দিনদার, পরোপকারী, পরিশ্রমী, সাহসী মানুষও বটে। তো ওনার আসলে কোনো সন্তানাদি ছিল না, বিয়ের 15 বছর পার হয়ে গেছে, কোনো সন্তানাদি নাই। কৃষিকাজ, অন্যান্য টুকিটাকি কাজ করে সংসার চালাতেন। এই যে বিয়ের এত বছর পার হয়ে গেছে, কোনো সন্তানাদি হয়নি। সংসারে অভাব থাকলেও উনি সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতেন। ওনার যে সন্তানাদি হয় না, এটা নিয়ে ওনার স্ত্রীকে উনি কখনোই অভিযোগ করেননি। উনি বরং ওনার স্ত্রীকে সবসময় বলতেন যে আমাদের যে সন্তানাদি হচ্ছে না, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট। আল্লাহ যাকে চাইবেন সন্তানাদি দান করবেন, যাকে চাইবেন না দান করবেন না, তুমিও আল্লাহ তাআলার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকো। ওনার স্ত্রীর মাঝে মাঝে মন খারাপ হতো, যেহেতু একজন নারী, মাতৃত্বের স্বাদ তো তার পেতে ইচ্ছেই করে। যেহেতু সন্তানাদি হচ্ছে না, আবার স্বামীর মুখ থেকে এরকম উৎসাহ পেয়ে উনিও ভুলে যেতেন সন্তান না হওয়ার বেদনা। এইভাবেই চলছিল। তো ওনাদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার পশ্চিমে একটা বিশাল দিঘি রয়েছে। দিঘির পারে 200 থেকে 250 বছরের পুরনো একটা বট গাছও রয়েছে। অনেকেই নাকি ওই গাছের ওইখানে গিয়ে ভক্তি শ্রদ্ধা করে আর কি। তো এক রাত্রে হয় কি, এই যিনি নওশের ভাই, ওনার ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে উঠে বসে আছেন। ওনার স্ত্রী দেখেন যে ওনার স্বামী বসে আছেন বিছানার উপরে। ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়, বলে যে কি ব্যাপার, তুমি না ঘুমিয়ে বসে আছো কেন? তখন এই নওশের ভাই জানান যে আমি তো একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নের মধ্যে দেখলাম যে একজন খুব সুন্দর চেহারার বয়স্ক মানুষ খুব সুন্দর কণ্ঠে আমাকে বলছে যে নওশের, তুমি তো একজন ভালো মানুষ, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি চিন্তা করছি কি ব্যাপার, আমাকে কি উপহার দিতে চাই? তখন ওনার স্ত্রী বলেন যে তুমি মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। তো ওই রাত্রের মতো উনি ঘুমিয়ে পড়েছেন। পরের রাত্রে উনি সেম স্বপ্ন দেখেছেন। ওই রাত্রে যখন উনি স্বপ্নটা দেখেন, উনি স্বপ্নের মধ্যেই ওই লোকটাকে জিজ্ঞেস করেন যে জনাব, আপনি কে? আমাকেই কেন উপহার দিবেন? আপনি উপহার পাবার মতো কোনো কাজ করেছি বলে তো আমার মনে পড়ে না, আর আমি তো আপনাকে চিনিও না। তখন ওই লোকটা বলেন যে বাবা নওশের, তুমি আমাকে চিনবে না। আমি দীর্ঘদিন ধরে ওই দিঘির ওই বট গাছে থাকি। আমি অনেক দিন ধরে একজন সৎ এবং যোগ্য মানুষের সন্ধানে ছিলাম। আমার কাছে মনে হয়েছে আমি সেটা পেয়ে গেছি। আমি তোমাকে আমার কিছু গচ্ছিত সম্পদ দিব। এই সম্পদগুলো আমি বংশ পরম্পরায় যুগের পর যুগ ধরে
রক্ষণাবেক্ষণ করে আসছি। আমার বয়স হয়েছে, আর তুমি তো জানো যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো সময় আমারও মৃত্যু হতে পারে। আমার উপর অর্পিত এই আমানতগুলো যেন হাতছাড়া না হয়ে যায়, খারাপ লোকের হাতে না পড়ে, কোনো তান্ত্রিকের হাতে না পড়ে। এই জন্য আমি একজন ভালো মানুষকে এটা দিয়ে যেতে চাই। তুমি এই জিনিসটা পাবার পর কিছুটা অংশ নিজের কাছে রাখবে, বাকিটা গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দেবে। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, চাইলেই আমরা নিজেদের হাতে সেটা করতে পারি না। এই জন্য ভালো কোনো সৎ মানুষের সাহায্য আমাদের প্রয়োজন হয়। এই জন্যই তোমাকে আমি উপহারটা দিতে চাই। আর এই জিনিসটা পাবার পর নিজের মনের মধ্যে কোনো লোভ আনবে না। আমি বিশ্বাস করি তুমি সেটা করবেও না। আর হ্যাঁ, মনে রাখবে, এই জিনিসগুলো ধরার জন্য, ছোঁয়ার জন্য, এটা রাখার জন্য বেশ কিছু আধ্যাত্মিক শক্তির দরকার হয়, সাহসী মানুষের দরকার হয়। তুমি সাহসী মানুষ, তবে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তা না হলে এই জিনিসগুলো তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি নিশ্চয়ই চাইবো না তোমাকে আমি যে উপহারটা দিব এটা নিয়ে তোমার কোনো ক্ষতি হোক। তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আশা করি সাহসিকতার সাথে তুমি সেই পরীক্ষাটা দেবে, আর আমার উপর অর্পিত যে আমানত সেটাও আমি যথাযথভাবে তোমার কাছে হস্তান্তর করতে পারবো। তখন এই নওশের ভাই উনি স্বপ্নের মধ্যেই বলেন যে জি, আপনি বলুন যে আমাকে কি করতে হবে। তখন ওই অভাবটা বলে যে তুমি আগামী পরশু পূর্ণিমার রাত্রে এই বটগাছের নিচে আসবে। নিচে এসে একটা জায়গায় তুমি মাটি দিয়ে লেপে রেখে আসবে। দিনের বেলাতেই এটা করবে, আর রাত 12টার পরে, মানে যেই রাত্রে পূর্ণিমা হয় ওই দিন দিনের বেলাতে গিয়ে মাটি দিয়ে লেপে আসবে। আর রাত 12টার পর তুমি ওই বট গাছের নিচে গিয়ে দেখবে যে এই যে লেপে রাখা জায়গা থেকে একটা মাটির কলস বের হবে। তুমি তোমার দুই চোখে যাই দেখো না কেন বাবা, তুমি কিন্তু ভয় পেও না। ভয় পেলে কিন্তু তোমার ক্ষতি হবে। এতটুকু মনের মধ্যে বিশ্বাস রাখো, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তবে তুমি ভয় পেলে তোমার ক্ষতি হবে, এটা নিশ্চিত। তুমি এই মাটির কলসটাকে নিয়ে সোজা বাড়িতে চলে যাবে, আর এই বিষয়টা তুমি আর কারোর সাথে আলোচনা করবে না। তো স্বপ্নের মধ্যে এই কথা বলার পরই ওই লোকটা অদৃশ্য হয়ে যায়। এই বিষয়টা উনি ওনার স্ত্রীর সাথে শেয়ার করেন যে আমি তো এরকম একটা জিনিস দেখলাম। তখন ওনার স্ত্রী বলেন যে আমার কাছে মনে হয় যে কোনো ভালো জিন তোমাকে দিয়ে মানুষের উপকার করাতে চায়। যেহেতু উনি ভালো জিন এই কাজটা করাতে চায়, তুমি সেটা করো যদি তোমার মন চায়। পরশু দিন ছিল পূর্ণিমা, তো পূর্ণিমার তিথি শুরু হওয়ার পর উনি দিনের বেলাতে গিয়েই ওই মাটি লেপে আসছেন। আর গভীর রাত্রে রাত 12টার পর উনি সেই দিঘির পাড়ে পৌঁছে যান। তো পৌঁছে গিয়েছেন ওখানে, ওই যে যেখানে মাটি লেপা ছিল ওখানে দাঁড়িয়ে আছেন। ওখানে কিছু দেখা যাচ্ছে না, অনেকক্ষণ অপেক্ষা করছেন। হঠাৎ করে মনে হলো ওই মাটিটা ফুঁড়ে ভেতর থেকে আলো বের হয়ে আসছে। এই আলো বের হতে হতে এই আলোটা একটা বড় মাটির কলসে পরিণত হলো। আর তখন দেখা গেল এই মাটির কলসের উপরে একটা গোখরা জাতীয় সাপ ফনা তুলে বসে আছে। আর এই যে মাটির যে কলস, এই কলসের যে বডিটা, এই বডির উপরে দুটো বড় বড় চোখ দেখা যাচ্ছে। এই চোখ দুটো পিট 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 করছে তার দিকে তাকিয়ে। এইটা দেখে তো উনি প্রচন্ড ভয় পান। প্রচন্ড ভয় পেয়ে উনি দৌড়ে চলে যান ওনার বাড়িতে। বাড়িতে এসে ওনার স্ত্রীকে সব কথা খুলে বলেন যে আমি এটা কি দেখলাম, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস, আমি এই জিনিস ধরবো কিভাবে? এটা ধরে তো বাসায় নিয়ে আসতে বলছিল। ওনার স্ত্রী বলেন যে তুমি তো আসলে ভুল করলাম মনে হয়, তোমার তো এটা নিয়ে আসা উচিত ছিল, কারণ তোমাকে তো শুরুতেই বলছিল যে ভয় না পেতে, আর তোমার কোনো ক্ষতি করবে না। ওই রাত থেকে ওনার শরীর খারাপ হতে শুরু করে। সকালবেলা স্থানীয় এক ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়, কিন্তু ওনার জ্বর কমে না, মারাত্মক জ্বর আসছে। পরের দিন রাত্রে উনি স্বপ্নে দেখেন ওই যে সুন্দর চেহারার লোকটা এসে বলছে, নওশের, তোমার সততা দেখে মুগ্ধ হয়ে আমি আমার উপর এত বছরের অর্পিত আমানতটা দিয়ে দিতে চেয়েছিলাম। বাবা, তুমি কি কাজটা করলা? আমি তো এখন আর তোমাকে এটা দিতে পারবো না। আর তুমি পরীক্ষা দিতে এসে
তুমি যে এভাবে অকৃতকার্য হবা এটাও আমি বুঝতে পারি নাই। শোনো, এই যেই মাটির কলসটা দেখেছ, এই মাটির কলসে থাকা ধন সম্পত্তির মালিক আমি হলেও এটার পাহারায় রয়েছে দুটো জিন। আমার অনুমতিতে তারা এটা যে কাউকে দিয়ে দিবে, তবে তাদেরও কিছু নিয়ম কানুন রয়েছে। আমি বললেই দিয়ে দিবে বিষয়টা এরকম না। আমি তাদেরকে বলেছি, তারাও বলেছে যে জি জনাব, আপনার সম্পত্তি আপনি দিতে বলেছেন, আমরা দিয়ে দেব। কিন্তু আসলে সেই সম্পত্তিটা সে রক্ষা করতে পারবে কিনা, তার দ্বারা আমাদের উদ্দেশ্য হাসিল হবে কিনা, সেটারও তো একটা পরীক্ষা করার ব্যাপার রয়েছে। তাই আমরা কিছুটা ভয়ঙ্কর রূপে হাজির হব, সেজন্য ভয় না পায় আপনি একটু জানিয়ে দেবেন, এতটুকুই শুধু আমাদের চাওয়া। তখনই আমি তোমাকে স্বপ্নের মধ্যে এই বিষয়টা অবগত করেছি। ওরা তো বাবা তোমাকে ভয় দেখায় নাই, ওইভাবে তোমাকে আক্রমণ করতে আসে নাই, তুমি কেন ভয় পেলা? এখন তুমি যেই অবস্থাতে আছো, এই অবস্থা থেকে একমাত্র আল্লাহ তাআলাই তোমাকে বাঁচাতে পারে। মনে রেখো, আমরা তোমার কোনো ক্ষতি করি নাই, তোমার উপর কোনো জিনের প্রভাব নাই। তুমি মূলত এমন ভয় পেয়েছো যার কারণে তোমার জ্বর এসেছে। আল্লাহকে ডাকো, আল্লাহ যদি চান তো সুস্থ হয়ে যাবা। তবে এই ধন সম্পত্তি তোমাকে আমরা আর দিতে পারবো না। এই বলে স্বপ্নের মধ্যেই ওই অবয়বটা গায়েব হয়ে যায়। তো এরপরে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু উনি আর সুস্থ হয়ে ওঠেন নাই। এই ঘটনা 2 মাস পরে উনি মারা যান। যতগুলো কবিরাজ দেখানো হয়েছিল সবাই বলেছিল ওনার উপর কোনো জিনের আসর নাই। আদতে জিনের আসর আছে কিনা তার উপর জিন হাজির করার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও তারা বলেছিলেন তার উপর কোনো জিনের আসর নাই। মূলত উনি ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, অর্থাৎ এমন ভয় পেয়েছেন, এই রকম ভয় পেলে মানুষ বাঁচে খুবই কম। তো এটাই ছিল ঘটনা। বটতলার ওই গুপ্তধন এখন যে কি অবস্থায় আছে এই বিষয়ে আসলে আর ওভাবে জানা যায় না। প্রিয় লিসেনার্স, আসলে একজন সৎ মানুষ, ভালো মানুষ, পরোপকারী মানুষ, ওনাকে দিয়ে একটা ভালো কাজ করাতে চেয়েছিলেন সেই জিনটা, কিন্তু পারেননি। নওশের ভাইয়ের ভয় পাবার কারণেই মূলত ওনার ক্ষতি হয়েছে। ওই অবস্থাতে যে কেউ ভয় পেতে পারে, এটাই স্বাভাবিক। একটা মাটির কলসের উপরে একটা ভয়ঙ্কর বিষধর সাপ বসে আছে, সেই কলসের গায়ে দুটো বড় বড় চোখ পিটপিট করছে, এটা দেখলে কে না ভয় পাবে? যেহেতু তাকে আগের থেকেই সতর্ক করা হয়েছিল, তারপরও উনি ভয় পেয়ে গিয়েছিলেন। আর এটাই ছিল ওনার একটা ভয়ঙ্কর এক ভুল সিদ্ধান্ত। যারা এখনো এই ভিডিওর লাইক বাটন প্রেস করেননি তাদেরকে অনুরোধ করছি লাইক বাটন প্রেস করে দেওয়ার জন্য। ঘটনা কেমন লেগেছে সেটা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 172তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত 7 নং ওয়ার্ডের রাজনগর কবরস্থান রোডে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল। ওনার নানা বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর পূর্ব ল্যাঞ্জাপাড়া গ্রামে। নানা বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে খোয়াই নদী। সেই নদীতে প্রচুর মাছ ধরা পড়ত। নানা নিজের মুখে যখন ঘটনাটি বলেন, তখন এই শাহীন ভাইয়ের বয়স ছিল 8 কি 9 বছর, আর সময়টা 1982 কি 83 সালের দিকে ঘটনাটি বলেছিলেন আর কি। তো নানা 1986 সালে মারা যখন যান, তখন ওনার বয়স হয়েছিল 105 বছর। নানা বলেছিলেন ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স ছিল 12 কি 13 বছর। সেই হিসাবে ঘটনাটি ঘটে 1890 থেকে 1895 সালের মধ্যে। নানার নাম মুনসব উল্লাহ। উনি ছিলেন মা বাবার একমাত্র সন্তান। ওনার বাবা ওনার ছোটবেলাতেই মারা যান, যে কারণে ওনার মা ওনাকে অনেক কষ্ট করে বড় করেছিলেন। অবশ্য নানার বাবা অনেক সম্পদ রেখে গিয়েছিলেন, যে কারণে নানাকে অর্থ কষ্ট জিনিসটা যে কি
ওই জিনিসটা আসলে খুব একটা উনি পান নাই। একমাত্র সন্তান হওয়ার কারণে মা সব সময় তাকে চোখে চোখে রাখতেন, কখনো চোখের আড়াল করতে চাইতেন না তার মা। নানার ছিল প্রচুর মাছ ধরার নেশা। গ্রামের পাশ দিয়ে নদীটি বয়ে চলার কারণে সকলেই মাছ ধরত এবং লোকজনও বেশি বেশি মাছ পেত। নানা দিনের বেলা মাছ ধরতে যেতেন, কারণ তার মা তাকে রাতে যেতে দিতেন না। তবুও নানা তার মাকে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে রাতের বেলা মাছ ধরতে যেতেন নদীতে। তবে একা যেতেন না, সাথে থাকতো পাশের বাড়ি তারই সমবয়সী আরেকটি ছেলে। তেমনি একদিন তিনি চিন্তা করলেন দিনের বেলা বড়শি ফেলে আসবেন আর রাতে সেই বড়শি থেকে মাছ ধরে নিয়ে আসবেন। ওনাদের ওইদিকে নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরার সিস্টেমটা হচ্ছে, আগে থেকে ধরা জ্যান্ত টাকি বা পুঁটি মাছ একটি বড় বড়শিতে গেঁথে নদীর কিনারে সেই বড়শির লাঠি বা ছিপ, অর্থাৎ বড়শিটির সুতা সহ যে বাঁশে লাগানো থাকে এটাকে ছিপ বলে আর কি, ওইটা চাপ দিয়ে মাটির গভীরে ঢুকিয়ে দেওয়া এবং জ্যান্ত মাছ গাঁথা বড়শি পানিতে ফেলে দেয়া। এমন ভাবে ফেলে দেয়া হয় সেই মাছটি যেন পানির একদম উপরিভাগে ভাসতে থাকে, বেশি উপরেও না আবার বেশি পানির গভীরেও না। মাছটিকে পানির ছুঁই ছুঁই অবস্থায় রাখা হয়। এতে করে মাছটি মারা যায় না ঠিক, তবে মাছটি বড়শি থেকে ছোটার জন্য চেষ্টা করতে থাকে, ফলে মাছটি অনেক বেশি ছোটাছুটি করে আর অন্যান্য বড় মাছ সেটা দেখে আকর্ষিত হয়। বড় মাছগুলো যখন সেই মাছটি শিকার করার জন্য এগিয়ে আসে এবং গিলে খায়, তখন ওই বড় মাছটা বড়শিতে আটকে যায়। নানা কি করলেন, সেদিন বিকেলবেলা এভাবেই কয়েকটি বড়শি নদীতে ফেলে আসার চিন্তা করলেন। রাতে গিয়ে সেই বড়শি থেকে মাছ নিয়ে আসবেন। নদীতে ওই সময় প্রচুর মাছ পাওয়া যেত। পরিবার যথেষ্ট সচ্ছল ছিল, তাই শুধু শখ বা নেশার বশে মাছ ধরতেন। যদিও তার মা তাকে নিষেধ করতেন, কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা কানেই তুলতেন না। তবে রাতে একদমই একা যেতে দিতেন না তার মা। এখন কথা হচ্ছে, তিনি তো বড়শি ফেলে এসেছেন ঠিকই, কিন্তু সমস্যা হলো রাতে বের হবেন কিভাবে? রাতে তো ওনার মা ওনাকে একা বের হতে দিবেন না। আর এদিকে উনি যে বড়শি ফেলে এসেছেন সেটা কিন্তু তার মাকে আবার বলেন নাই, তাই মিথ্যার আশ্রয় নিলেন। মাকে বললেন আজকের বাড়িতে থাকবেন। মা যখন কারণ জিজ্ঞেস করলেন তখন বললেন আজ ওদের বাড়ির লোকজন নাকি অন্য জায়গায় বেড়াতে গেছে। তো পাশের বাড়ির ছেলেটিকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছেন যে মা যদি জিজ্ঞেস করে তুমি কিন্তু এটাই বলবা, মা বললে এই জবাব দিবা, এরকম আর কি শিখাই নিয়ে আসছে কি। ছেলেটা বলল, মানে তার মায়ের কাছে এসে, মানে নানার মায়ের কাছে এসে বলতেছে যে তাদের বাড়িতে কেউ নাই, বাড়িতে থাকতে দিতে হবে নানাকে। এখন গ্রামে যদি কোনো লোক বিপদে পড়ে আর একজন লোক এগিয়ে যায়, এটা কিন্তু গ্রামের একটা কালচার। যদিও বা এখন এটা কমে এসেছে, তবে একটা সময় মানুষ কিন্তু নিজের জীবন বিপন্ন করে হলেও অন্যকে বাঁচানোর জন্য এগিয়ে যেত। একটা সময় কিন্তু সেই কালচারটা আমাদের দেশে খুব ভালোভাবেই ছিল। যেহেতু ওই বাড়িতে লোকজন নাই, এই কারণে নানাকে পাঠাতে নানার মা দ্বিতীয়বার চিন্তা করেন নাই। তো যাই হোক, নানার মা তো আর না করতে পারলেন না। নানা ওই বাড়িতে ছেলেটার সাথে চলে যায়। তো অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ঘুমিয়েও পড়ে। হঠাৎ পরিচিত কারো একটা ডাকে নানার ঘুম ভেঙে যায়। নানা শুনতে পান নদীর পাড় থেকে ওই লোকটা বলছে, এই মুনসব রে, গিয়ে দেখ তোর বড়শিতে অনেক বড় মাছ ধরা পড়ছে রে, নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়, অন্য লোক নিয়ে যাবে। এই মুনসব এইভাবে ডাকতেছে। একবার নয়, অনেকবার বলেছে। নানা বুঝতে পারলেন তার বড়শিতে মাছ ধরা পড়েছে। ওই লোকটাকে কিন্তু নানা চিনতেন, তাকে খুব ভালো করেই চিনতেন, তার কণ্ঠস্বর পরিচিত। উনি তার নামও বলেছিলেন, তবে শাহিন ভাই অবশ্য সেই নামটা মনে করতে পারেন নাই, যেহেতু অনেকদিন আগে বলেছিলেন। সেই 1982 কি 83 সালের দিকে ঘটনা শুনেছেন, তো আজকের কথা না, বহুদিন আগের কথা, বহুদিন আগে সেই ঘটনাটা শুনছেন আর কি। যাই হোক, তখন তো আর হাতে ঘড়ি ছিল না যে কয়টা বাজে এটা দেখবেন। রাতটি ছিল পূর্ণ পূর্ণিমা, অর্থাৎ পুরোপুরি পূর্ণিমার রাত ছিল।
উনি বুঝতে পারেননি সময় কত, তবে ধারণা করা হয় রাত তখন আনুমানিক 2টা বাজে আর কি। পূর্ণিমার আলো এতই বেশি ছিল, বোঝা যাচ্ছে না যে ভোর হয়ে যাচ্ছে নাকি রাত আছে, এমন একটা অবস্থা আর কি। তিনি মনে করেছেন একদম ভোর, তো তাই মনে হয় ওখানে কেউ গেছে, বিশেষ করে পরিচিত লোকটা গেছে আর তাকে ডাকাডাকি করছে আর কি। বয়স কম হলেও নানা কিন্তু মোটামুটি সাহসী ছিলেন। গ্রামের ছেলেরা কিন্তু সাধারণত একটু সাহসী হয়ে থাকে। যেহেতু নদীটি তাদের বাড়ির পাশেই ছিল, 2-3 মিনিট হাঁটলেই ওই খোয়াই নদীর পাড়ে চলে যাওয়া যেত। সেখানে তিনি কাউকে দেখতে পান না, মানে ওই বড়শির ওই দিকটাতে গিয়েছেন, কাউকে দেখেন না। তো নানা ভাবলেন লোকটি হয়তো বা চলে গেছে। তো উনি কি করছেন, ওনার যে বড়শিগুলো আছে ওইখানে, ওই বড়শিগুলো দেখছেন যে কোনটায় মাছ ধরা পড়েছে। বড়শি পরীক্ষা করতে নদীতে নামতে হয় না, পাড় থেকেই কিন্তু বোঝা যায়। কিন্তু মাছ তো নাই, একটা একটা করে ধরছেন। সর্বশেষ বড়শির কাছে যখন উনি গিয়েছেন তখন দেখতে পেলেন বিশাল বড় একটা বোয়াল মাছ ধরা পড়েছে। তিনি যখন নদীর পাড় থেকে নদীতে নামতে যাবেন তখন দেখতে পান নদীর পাড়ের কাছে স্বাভাবিক অবস্থায় সাদা কাপড় পরিহিতা একজন বৃদ্ধা মহিলা বসে আছেন, বসে বসে পান চিবাচ্ছে। মানে এমন ভাবে মুখ নাড়াচ্ছেন, বোঝাই যাচ্ছে যে পান চিবাচ্ছে। নানা অবশ্য বুঝতে পারছেন না যে এই সময়ে নদীর পাড়ে একজন বৃদ্ধা মহিলা কেন বসে আছেন। হয়তো মাথায় কোনো সমস্যা আছে, এই জন্য এই সময় বসে আছে। এই চিন্তা করে উনি ব্যাপারটা আসলে আমলে নেন। হঠাৎ করেই ওনার আবার মনে পড়ে যে ওনাদের দুঃসম্পর্কের একজন খালা আছে, যার আবার মাথায় কিছুটা সমস্যা আছে। উনি হয়তোবা এখানে আছেন। ওই খালা আবার মাঝে মাঝেই রাতের বেলা হাঁটাহাঁটি করত। তো সেই খালার কথা ওই সময় ওনার মনে আসে যে এটাই হয়তোবা সেই খালা হবে। উনি অনেকটা সম্মোহিত হয়ে পড়েছেন আসলে ওই মহিলাটাকে দেখে। খুব একটা ভালো চিন্তাও করতে পারছেন না যে এত রাত্রেবেলা ওই খালা এখানে কেন আসবেন। হ্যাঁ, রাত্রেবেলা হাঁটাহাঁটি করতেন, কিন্তু এখন তো আসলে রাত বলে মনে হচ্ছে না, ওই চাঁদের বেশি আলোর কারণে ভোর ভোর বলে মনে হচ্ছে। উনি ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে, ও খালা, এখানে কি করছো? এই প্রশ্ন করতেই ওই মহিলাটি জবাব না দিয়ে ওখান থেকে উঠে চলে গেল। নানা ভাবলেন যেহেতু ওনার মাথায় সমস্যা আছে, হয়তো বাড়ির দিকে চলে যাচ্ছে। উনি আর কিছু না ভেবে নদীর পানিতে নেমে যেই না মাছটি ধরতে যাবেন তখনই দেখতে পেলেন ওনার আশেপাশে মাটির অনেক বড় বড় ঢিল দিয়ে কে যেন পানিতে ছুঁড়ে মারছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ঢিলই ওনার শরীরে পড়ছে না। তিনি চারদিকে তাকিয়ে কিছুই দেখতে না পেয়ে পেছনে ফিরে তাকাতেই যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এমন কিছু দেখবেন যা উনি কল্পনাও করেন নাই। উনি দেখতে পেলেন যেদিকে পা দিয়ে উনি নেমেছেন সেই দিকে বিশাল বড় একটা অবয়ব, এর 2 পা 2 দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তিনি শুধু পা দুটোই দেখতে পাচ্ছেন, উপরের দিকে তাকিয়ে আর মাথা দেখতে পেলেন না। মানে এটা এত বড় যে উনি শুধু পাই দেখছেন, এটার মাথা যে কোথায় গিয়ে ঠেকেছে এটা দেখা যাচ্ছে না। নানা ভাবলেন শেষ, আজকে আমি শেষ। ছোট মানুষ, বয়স আর কত, 13-14 বছর বা 12-13 বছর এরকম বয়স আর কি তার। তো এই জিনিসটা এমন ভাবে পথ আড়াল করে দাঁড়িয়ে আছে যে যেতে চাইলে সেই 2 পায়ের ফাঁকা দিয়েই যেতে হবে। এই বিশাল অবয়বটা চাচ্ছে যে নানা যেন মাছ নিয়ে এই জিনিসটার পায়ের ফাঁকা দিয়ে যান, আর তখন নানাকে চাপ দিয়ে মেরে ফেলে ওই জিনিসটা মাছ নিয়ে চলে যেতে পারে। নানা ছোট মানুষ হলেও কিন্তু এমন বিপদের সময় আল্লাহর রহমতে তার জ্ঞান কিন্তু একেবারে লোপ পায় নাই। উনি বুঝতে পারলেন এই বিশাল দেহিটা যদি নিজেই পারতো তাহলে নিজেই তো বড়শি থেকে মাছটা খুলে নিয়ে চলে যেত। সেটা পারেনি বলেই এখন তাকে ধোকা দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আসছে, আর এরকম আতঙ্ক সৃষ্টি করে মাছটা এখন নিয়ে নেবে। নানা মনে মনে যা দোয়া দরুদ জানেন পড়তে লাগলেন, আর ভাবতে লাগলেন যে এই জিনিসটার হাত থেকে এখন বাঁচা যায় কিভাবে। তিনি চারদিকে তাকিয়ে দেখতে পেলেন অন্যদিকে নদীর পার কিছুটা খাড়া, তাই সেই দিক থেকে যদি ওঠার চেষ্টা করা হয় তাহলে এটা ভালো হয়, কিন্তু ওই দিক থেকে ওঠা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। যে দিক দিয়ে উনি নেমেছেন সেই দিকটা থেকে উপর দিকে ওঠা তুলনামূলক সহজ, কারণ লোকজন এদিক দিয়েই সবসময় ওঠানামা করে। কিন্তু সেদিকেই তো ওই বিশাল মূর্তিটা দাঁড়িয়ে আছে, সেদিকে তো যাওয়া যাবে না, গেলে তো নিশ্চিত মৃত্যু।
কি করবেন ভাবতেই মনস্থির করলেন যত যাই হোক বড়শি থেকে মাছ উনি খুলবেন না, তিনি বড়শির লাঠি সহ মাছটা টেনে নিয়ে যাবেন। আর এই সিদ্ধান্তই নানার জীবনে অন্যতম একটা সেরা সিদ্ধান্ত ছিল। তিনি আল্লাহর নাম নিয়ে ওই বড়শি যে ছিপ, ওই ছিপটা হাতে নিয়ে মাছটাকে টেনে উপরে তুলে ফেলেছেন। অমনি মনে হলো চারদিকে বিশাল তুফান শুরু হয়েছে, মনে হচ্ছে চারদিকে ভেঙে চুরে যাচ্ছে। যতই ভয় ভীতি দেখাচ্ছে না কেন, নানা কিন্তু ওই বড়শি হাত থেকে ছাড়ে না, আর ওই জিনিসটা বড়শি থেকে মাছ নেয়ার চেষ্টাও কিন্তু করছে না, কিন্তু পিছন থেকে ভয় ভীতি দেখাচ্ছে। এদিকে আর একটা সমস্যা হলো, সেটা হলো যে এই মাছটা এত বড় যে এটা আসলে টেনে নিয়ে যাওয়াটা ওনার জন্য কষ্টই। তবুও বাঁচার তাগিদে উনি সর্বশক্তি দিয়ে বড়শিটা উনি টেনে নিয়ে যাওয়া শুরু করলেন। অবশ্য পানি থেকে ওই মাছটাকে তুলতে গিয়ে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল, কারণ বড় একটা বোয়াল মাছ ছিল সেটা। আর পানিতে যদি বোয়াল মাছ থাকে এটার শক্তি কিন্তু সে পরিপূর্ণভাবে দেখাতে পারে। ডাঙায় উঠলে তো মাছ ওইভাবে শক্তি দেখাতে পারে না, কিন্তু পানিতে থাকলে অনেক শক্তি দেখাতে পারে। শুধু তাই না, অনেক সময় দেখা যায় বড় আকৃতির কোনো মাছ লেজ দিয়ে চোখে আঘাত করে কিন্তু চোখের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে, চোখ অন্ধ হয়ে গেছে, এমনকি মাছের লেজের আঘাতে চোখ ভেতর থেকে খুলে বাইরে পড়ে গেছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। এই জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সতর্ক থাকা লাগে যারা মাছ ধরে। উনি তো আর বোয়াল মাছটার কোলে নেন নাই, ওই বড়শির সাথেই লাগানো। আর এই ধরনের বড় মাছগুলো টোপগুলো একদম গিলে ফেলে, যার কারণে এটা যদি একবার কোনো টোপ গিলে ফেলে এগুলো আর ছুটতে পারে না। নানা তো অনেক কষ্টে তুলেছেন, তারপরে যাওয়া শুরু করেছেন। পেছন থেকে তো এই ধরনের আন্দোলন হচ্ছে, শব্দ হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো শব্দ হচ্ছে। উনি যখন ওই ওঠা শুরু করেছিলেন, উনি কি করেছেন, ওই মূর্তিটার পায়ের দিকটাতে না গিয়ে ওই খারাপারের দিকেই হাঁটা শুরু করেছিলেন, কারণ ওই সোজা তো আসলে যাওয়া যাবে না। উনি যে কি করছেন না কি করছেন এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করতে পারছেন না। ওনার শুধু মাথায় একটাই চিন্তা, এই ভয়ঙ্কর জিনিসের হাত থেকে বাঁচতে হবে। উনি অনেক কষ্টে কোনো মতে নদীর পাড়ে উঠেছেন ওই মাছটা নিয়েই, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বড়শির যে ছিপটা বা লাঠিটা, এটা উনি কাঁধে চেপে ধরে হাঁটছেন, আর বড়শি সহ মাছটি মাটিতে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছেন। উনি এটাও ভয় পাচ্ছিলেন যে এখন যদি কোনো কারণে ওই মাছের যে ওয়েট বা ওজন, এটার কারণে যদি বড়শির সুতা ছিঁড়ে যায় তাহলে তো হবে আর এক বিপদ, না জানি তখন কোন বিপদ নেমে আসে। তো যাই হোক, উনি তো চলছেন, ওইটা নিয়ে চলছেন, পেছন দিকে কিন্তু তাকাচ্ছেন না, উনি সামনের দিকে তাকাচ্ছেন, সামনের দিকে তাকিয়ে চলছেন। ওনার বাড়ি থেকে কিন্তু নদীর দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। তো উনি যে এই যে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন, মাছটাকেও ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছেন, বাড়িতে তো উনি আসতে পারতেছেন না, অনেকক্ষণ হয়ে গেছে। পেছনে শব্দ হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তবু উনি পেছন দিকে তাকান নাই। অবশেষে উনি বাড়িতে এসে পৌঁছে গেলেন এবং ঘরের বারান্দায় এসে জোরে শুধু মা বলে একটা চিৎকার দিয়েছেন, এরপর ধপাস করে পড়ে জ্ঞান হারান। এদিকে নানা তো এই অবস্থা, জ্ঞান হারিয়েছেন। নানার মা তো ওই রাত্রে ভালো করে ঘুমাইতে পারেন না, কেন যেন মনে হচ্ছিল তার ছেলে একটা বিপদে পড়েছে। মায়ের মন তো সবসময় একটা উত্তেজনা কাজ করত, এই জন্য ওই মা বলে ডাক দেওয়ার সাথে সাথে উনি বের হয়ে চলে এসেছিলেন। এসে দেখেন তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে বিশাল বড় একটা বোয়াল মাছ বড়শি সহকারে আছে। তো উনি কি করেছেন, মাছ যেভাবে আছে ওভাবে রেখেই নানাকে নিয়ে ঘরে ঢুকেছেন আর তার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফজরের আজান ভেসে আসে। নানার মা শুনতে পেলেন ওনাদের বাড়ির সামনেই বড় একটা কড়ই গাছ আছে, ওই কড়ই গাছের বেশ মোটা একটা ডাল মনে হলো ধপাস করে ভেঙে ফেললো। এখন ভেঙে যে পড়লো, একটু বাতাসও কিন্তু বাইরে ছিল না। নানা নদী থেকে আসার সময় যে ঘূর্ণিঝড় বইছিল, এটা কিন্তু নানার মা একটু বুঝতে পারেন নাই, উনি সবকিছু স্বাভাবিকই অনুভব করেছেন। তো পরদিন সকালবেলা আশপাশ থেকে অনেকেই খবর পেয়ে নানাকে দেখতে আসে।
বিশাল বড় মাছ দেখে সবাই তো অবাক হয়েছেন। এদিকে নানার জ্ঞান ফেরার কোনো লক্ষণই নেই। নানা কিন্তু জ্ঞান তখনও ফেরে নাই। নানার মা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। হুজুর নানাকে দেখে অনেক ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন এবং বলেন পানি পরা নানাকে খাওয়াতে। হুজুর পুরো বাড়ি হেঁটে হেঁটে দেখলেন। গাছের বড় ডাল ভাঙাটা দেখে বললেন যে মাছ নিতে ব্যর্থ হওয়ার রাগে ডাল ভেঙে দিয়ে গেছে। হুজুর বললেন যে চিন্তার কিছু কারণ নাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ জ্ঞান ফেরত আসবে। হুজুর পুরো বাড়িটা দোয়া দুরুদ পরে রুকিয়া করে বন্ধ করে দিয়ে যান। যাওয়ার সময় বলে যান যেহেতু ওই মাছটির প্রতি জিনটির লোভ ছিল, সেহেতু কোনো অবস্থাতেই যেন এই মাছটি নানাকে না খাওয়ানো হয়। মাছটি যেন কেটে পুরো গ্রামের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সেটাই করা হয়। নানার মা ওই মাছটি কেটে টুকরো করে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই যতটুকু হয় আর কি সেটা বন্টন করে দিয়েছিলেন। 3 দিন পর নানার জ্ঞান ফেরত আসে। হুজুরকে আবার খবর পাঠানো যখন হয়েছে, তিনি এসেছেন, তখন নানা সবকিছু খুলে বলেন। হুজুর আবারও ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই, তুমি ঠিক আছো। তবে হুজুর বলেছিলেন যে নানা যেই অবস্থায় ছিলেন ওই অবস্থা থেকে কারো পক্ষে বেঁচে ফেরা অনেকটাই কঠিন। আল্লাহর অশেষ রহমত আর মায়ের দোয়া ছিল বলেই এই যাত্রায় বেঁচে ফিরতে পেরেছিলেন। হুজুর বলেন যে জিনটি নানার ক্ষতি করতে পারত, তবে একটা কারণে ক্ষতি করতে পারেনি, সেটা হলো ওই বড়শির লাঠিটা নানা হাতছাড়া করেননি বলে তার কোনো ক্ষতি করতে পারেনি। ওই বড়শির ছিপ বা লাঠিটা ধরে রাখার কারণে জিনটি নানার কাছে ঘেঁষতে পারেনি। অনেক চেষ্টা করেছে এটিকে বারবার হাতছাড়া করতে, কিন্তু পারেনি। যদি একবার হাতছাড়া হতো তাহলে নানাকে মেরে ফেলতো। হুজুর বলেছিলেন জিনদের নাকি এই বড়শির ছিপ বা লাঠির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেউ যদি ইচ্ছা করে বড়শি থেকে মাছ খুলে না দেয় তাহলে নাকি জিনদের সেই ক্ষমতা নেই যে বড়শি থেকে মাছ খুলে খাবে, সে যত বড় শক্তিশালী জিনই হোক না কেন। এমনটাই হুজুর বলেছিলেন। এরপর হুজুর চলে যান। নানা পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় নিয়েছিলেন। আল্লাহর রহমতে 1 মাস পর নানা পরিপূর্ণভাবে আগের মতো সুস্থ হয়ে যান। এরপর অবশ্য উনি রাতের বেলা কখনো মাছ ধরেন নাই। পরবর্তীতে জিন সংক্রান্ত কোনো সমস্যাও নানার সাথে হয়নি আল্লাহর রহমতে। 1986 সালে 105 বছর বয়সে নানা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।